জীবনে যে কোনো বড় কাজ করার জন্য সরঞ্জাম নয়, সবচেয়ে প্রথম প্রয়োজন জিদ, মনের জোর। আর তোমার মনে যদি জিদ থাকে, তুমি যদি ঠিক করে থাকো তুমি ইংরাজি বলা শিখবেই, তুমি শুধু মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা দেখতে থাকো। দেখো, ইংরাজি একটি ভাষা, ভাষা মানেই কিছু কথার সমষ্টি, কথা মানে বাক্য, আর এই বাক্য গঠন করতে পারলেই তুমি ইংরাজি বলা শিখে যাবে। এই ইংরাজি বলার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো ভয়। আমি প্রথমেই তোমাদের মধ্যে থাকা কিছু ভুল ধারণা আগে ভেঙে ফেলি। তোমরা ভাবো যে ইংরাজি শিখতে গেলে প্রচুর গ্রামার শিখতে হয়। না, তুমি যে বাংলায় কথা বলো, তুমি কতটুকু ব্যাকরণ জানো? বা একটা ছোট্ট বাচ্চা ব্যাকরণ ছাড়াই বাংলা বলতে পারে, তাহলে ইংরাজি বলতে গেলেও এত ব্যাকরণ গ্রামার জানার প্রয়োজন হয় না। আরেকটা ভুল ধারণা হলো, তুমি ভাবছো তুমি তো প্রচুর ইংরাজি ওয়ার্ড জানো না। ইংরাজি বলার জন্য অনেক ইংরাজি ওয়ার্ড জানতে হয় না। যে কোনো ভাষার একটা ডিকশনারিতে 1 থেকে 1.5 লক্ষ ওয়ার্ড থাকে, কিন্তু আমরা কথা বলার সময় মাত্র 2 থেকে 3 হাজার ওয়ার্ড ব্যবহার করি। আর এই ওয়ার্ডগুলোর বেশিরভাগই আজকের ক্লাসে তোমাকে আমি দেখিয়ে দেব। তুমি ধীরে ধীরে সেগুলো থেকে শিখে নিতে পারবে, যেটা মোটেও কোনো কঠিন কাজ নয়। তাহলে এসো আমরা প্রথমেই বাক্য গঠন করা শুরু করি। আমরা এই যে বাক্য গঠন করা শিখবো, এই সেন্টেন্স, বাক্য মানে কথার মধ্যে কি থাকে না, কারোর সম্পর্কে কিছু কথা। কার সম্পর্কে না, আমি বলছি মানে আমি বক্তা, তাহলে আমি সম্পর্কে বলবো বেশিরভাগ কথাই, অথবা তুমি শুনছো তোমার সম্পর্কে বলবো। আমি আর তুমি ছাড়াও অন্য তৃতীয় কোনো কারো সম্পর্কেও আমরা বলি, যেমন রাম সম্পর্কে, শ্যাম সম্পর্কে, গরু সম্পর্কে, বাড়ি সম্পর্কে, চাকরি সম্পর্কে। তাহলে আমি বা তুমি ছাড়াও কোনো তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কেও আমরা কথা বলে থাকি। তাহলে এরাই হলো সেন্টেন্সের সাবজেক্ট, মানে যাদের সম্পর্কে কথা বলা হচ্ছে। এই যে 3টে ভাগে আমি ভাগ করলাম, এগুলিকে গ্রামারের ভাষায় আমরা পার্সন বলবো, যেটা খুব প্রয়োজন ইংরাজি শিখতে গেলে। তাহলে ওই যে বলছিলাম খুব বেশি গ্রামার শিখতে হবে না, খুব সামান্য যেটুকু গ্রামার শিখতে হবে আজকেই আমি তোমাকে শিখিয়ে দেব। তোমার কাজ হলো ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখতে থাকা, শুনতে থাকা। তাহলে বাক্যের মধ্যে যাদের সম্পর্কে বলা হয় তাদের আমরা বলি সাবজেক্ট। এবার যে কথাগুলো বলা হয় তার মধ্যে মূল যেটা, সেটাকে আমরা বলি ভার্ব। আর এই পার্সনটাই ঠিক করে দেবে তোমাকে কেমন ভার্ব বলতে হবে। এই পার্সনটা বারবার আমাদের পড়ার মধ্যে ঘুরে ফিরে আসবে। তাহলে এসো আমরা ভার্ব সম্পর্কে একটা ধারণা তৈরি করি, যে ভার্ব কি জিনিস আর সেগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স বলতে হয়। দেখো, এই ভার্ব কিন্তু 2 রকমের। এক রকম ভার্ব দিয়ে হওয়া বা থাকা বোঝায়, এগুলিকে বি ভার্ব বলি, হ্যাভ ভার্ব বলি। কি রকম হওয়া দেখো, আমি একজন শিক্ষক, আই এম আ টিচার বলতে হবে। এই যে আমি কি হই, একজন শিক্ষক। সে একজন ছাত্র, কে হয় সে, ছাত্র। উনি আমার বাবা, কে হন উনি, আমার বাবা। এই যে হওয়া বোঝায়, এগুলিকে আমরা বি ভার্ব বলবো। থাকা বোঝালে আমার একটা বাইক আছে, আই হ্যাভ আ বাইক। তোমার একটা গাড়ি ছিল, ইউ হ্যাড আ কার। এইগুলি হলো হ্যাভ ভার্ব। আর কিছু করা বোঝায়, যেমন ডু মানে করা, গো মানে যাওয়া, কিছু একটা করা বোঝাচ্ছে। রিড মানে পড়া, কিছু একটা কাজ করা বোঝাচ্ছে। হেল্প মানে সাহায্য করা, স্লিপ মানে ঘুমানো, ওয়াক মানে হাঁটা।
তাহলে এইগুলো দিয়ে কিছু একটা করা বোঝায়। এইবার কাজটা বর্তমানেও হতে পারে, হয়তো কাজটা অতীতে হয়ে গেছে। এই যে কাজটা হয়ে গেছে না চলছে না পরে করা হবে, এইটাকে আমরা বলি টেন্স। এই টেন্স সম্পর্কে তোমাকে খুঁটিয়ে বিশেষ কিছুই জানতে হবে না, আমি এখনই তোমাকে বুঝিয়ে দিচ্ছি। মাত্র 12টা সেন্টেন্স তুমি বুঝে নিতে পারলেই সাধারণ কথাবার্তার অর্ধেক তুমি আজকেই শিখে যাবে। তাহলে এসো ওই 12 রকমের কথা মানে টেন্স সম্পর্কিত একটু আইডিয়া নিয়ে নিই, খুবই সহজ সেটা। ওই যে বললাম আলাদা করে আর টেন্স শিখতে হবে না, এই 12 রকমের বাক্যের মধ্যেই প্রয়োজনীয় সব রকমের টেন্স আমি তোমাকে দিয়ে দিয়েছি। এরপরেও যদি তুমি খুঁটিয়ে টেন্স শিখতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, তুমি দেখতে পারো। এবার দেখো, আমরা কখনো কখনো ছোট ছোট বাক্য কেটে কেটে বলি, কখনো একাধিক বাক্যকে জুড়ে দিয়ে বলি। যেমন আমি বাড়ি যাব, একটা ছোট্ট বাক্য। আবার কখনো বলি তুমি যখন আসবে তারপরে তোমার সাথে আমি বাড়ি যাব। দেখো, দুটো বাক্যকে জুড়ে দিয়েছি। আমরা এই প্রথম দিন মানে আজকের ক্লাসে শিখছি কিভাবে সাধারণ এই ছোট ছোট বাক্যগুলোকে ইংরেজিতে বলতে হয়। এরপরে দ্বিতীয় দিনে শিখবো কিভাবে প্রশ্ন করতে হয় আর কিভাবে না বলতে হয়। আমি যাব না, ও খেলবে না, এগুলো। তৃতীয় দিনে আমরা শিখবো কিভাবে আদেশ দিতে হয় বা অনুরোধ করতে হয়। আর শেষ দিন মানে 4 নম্বর ক্লাসে আমরা এই ছোট ছোট বাক্যগুলো জুড়ে জুড়ে বড় বাক্য আমরা কিভাবে তৈরি করি সেটা শিখব। তাহলে এই ছোট ছোট বাক্যগুলো নিয়ে প্রথমেই শুরু করি। দেখো, আমি খাই। তাহলে এই যে খাওয়া কথাটা বলা আছে, সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে শুরু হবে। আমি এর ইংরেজি তুমি জানো আই। এই যে খাওয়ার ইংরেজি কি না, এই যে ভার্বগুলো এইরকম 500টা প্রয়োজনীয় ভার্বের লিস্ট আমি দিয়ে দেব এই ভিডিওর শেষে। তোমরা সেটা স্ক্রিনে দেখতে পাবে, তোমরা স্ক্রিনশট নিয়ে অথবা স্ক্রিনে থাকা অবস্থায় পড়ে নেবে। তাহলে আমি খাই এর ইংরেজি বলতে হবে আই ইট। এই সাবজেক্ট ভার্বের কম্বিনেশনটা বুঝতে পারলেই সেন্টেন্সের বাকি অংশটা তুমি ইংরেজি করতে পারবে। সেটা কিভাবে? আগে এই সাবজেক্ট আর ভার্বের যে কম্বিনেশনটা এটা তুমি বুঝে নাও, তারপরে বাক্যটা কিভাবে কমপ্লিট করতে হয় তারও খুব মজাদার এবং সহজ ট্রিক আছে, তোমাকে আমি শেখাবো। তাহলে দেখো, আমি খাই আই ইট, তুমি খাও এরও ইংরেজি হলো ইউ ইট। এবার আমি খাওয়ার বদলে যদি বলি আমি হাঁটি, তখন বলতে হবে আই ওয়াক। তুমি হাঁটো ইউ ওয়াক। সে খায়, এখানে বলতে হবে হি বলতে পারো। আর সে যদি মেয়ে হয় তাহলে সি বলতে হবে, তুমি জানো সেটা। হি ইটস বলতে হবে, এখানে আর ইট নয়। কেন নয় না, এটা ওই যে বলছিলাম পার্সনটা বুঝতে হবে, পার্সন থেকে আসে। দেখে নাও সেই পার্সনটা কেমন। এখন তুমি দেখতে পাচ্ছ এই হলো পার্সনের একটা টেবিল। ওই যে বলেছিলাম বেশিরভাগ কথা আমার সম্পর্কে বলি, মানে আমি বলি আমার সম্পর্কে বা আমি যুক্ত আছি এমন আর কি আমরা বা আমাদের, এরা হলো ফার্স্ট পার্সন। এ দেখো পার্সনের লিস্ট, এটি সিঙ্গুলার মানে যদি একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায়। তাহলে আমি যখন বলছি আই তখন একজন, ওই জন্য এই ঘরে লেখা হয়েছে। প্লুরাল মানে হলো একটার বেশি। তাহলে যদি বলি আমরা, তাহলে আমি আর আমরা, আই আর উই, এই হলো ফার্স্ট পার্সন। এবার দেখো, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা। তাহলে ইউ কথাটা দেখে তুমি না তোমরা বেশিরভাগ সময়ই বোঝা যায় না, ওই জন্য সিঙ্গুলার আর প্লুরাল এর একই। এই আমি আমরা তুমি তোমরা বাদে বাকি সবাই থার্ড পার্সন। এখানে মনে রাখতে হবে যে কোনো নাম যদি বলো
সমস্ত নাউনগুলো কিন্তু থার্ড পারসন, সব নাউন থার্ড পারসন। ধরে নাও আমার নাম অমল, আমি যদি আমার সম্পর্কে বলি আমি বাড়ি যাব, তখন আমি সাবজেক্ট আছে, এই জন্য এটি ফার্স্ট পারসন। যদি বলি অমল বাড়ি যাবে, তার মানে কিন্তু আর আমি সম্পর্কে বলছি না, আমার নাম হলেও এই যে নাম বললেই তখন থার্ড পারসন হবে। এই যে থার্ড পারসন যদি একজনকে বোঝায়, তাহলে থার্ড পারসন কি কি হলো? আমি, আমরা, তুমি, তোমরা বাদে সব, পৃথিবীর মধ্যে পৃথিবীর বাইরে সব থার্ড পারসন। বই খাতা বাড়ি ঘর রাস্তা ছেলে মেয়ে পাখি আমার মা আমার বাবা আমার হাত পেন সব থার্ড পারসন। একটিকে বোঝালে তখন সেটি সিঙ্গুলার, আর এই সিঙ্গুলার সাবজেক্ট হলেই তখন ভার্বটার সাথে এস অথবা ইএস জুড়ে দিতে হবে। ওই জন্য বলেছিলাম সে খায়, হি ইটস, ছেলেটি খেলে, দ্য বয় প্লেজ, এইভাবে বলতে হবে। কিন্তু ওই থার্ড পারসন যদি প্লুরাল হয়, ছেলেরা পাখিরা বাচ্চারা ওরা ছাত্ররা বাড়িগুলি ইত্যাদি যদি প্লুরাল হয়ে যায়, অথবা যদি আবার দুজনের নাম একসঙ্গে বলি তাহলেও তো প্লুরাল হয়ে গেল। রিমি আর সোহানা দুজন হয়ে গেল, তখনও প্লুরাল। এদের পাশে কিন্তু আর এস ইএস বসাতে হবে না। তাহলে পারসনটা দেখে তুমি নিশ্চয়ই বুঝতে পারলে কখন এস বা ইএসটা বসাতে হয়। এবার দেখো, আমি খাচ্ছি, এই যে কাজটা চলছে বোঝালে, তাহলে বুঝতে পারছো তোমাকে আমি অল্প বিস্তর টেন্স শেখাচ্ছি। এইটুকু না শিখলে কিন্তু ইংরাজি বলা যাবে না। খুবই সহজ। দেখো এখানে আই বলতে হবে, এম বলতে হবে, আর ভার্বটার সাথে আইএনজি যোগ করতে হবে। আই এম ইটিং, আমি পড়ছি, আই এম রিডিং, আমি লিখছি, আই এম রাইটিং, আমি হাঁটছি, আই এম ওয়াকিং, এইভাবে বলতে হবে। তুমি খাচ্ছ, তার মানে তোমার খাওয়ার কাজটা এখন চলছে, তখন বলবে ইউ আর ইটিং। এখন তুমি বলতে পারো স্যার এখানে আর কি করে হলো, সেটাও তোমাকে বলছি। দেখো রানী খাচ্ছে, এখানে বলতে হবে রানী ইজ ইটিং। তাহলে দেখো এখানে এই ভার্বের আইএনজিটা দেওয়ার আগে একটা করে ইজ আর অথবা এম বলতে হচ্ছে। এই যে এম ইজ আর এগুলিকে বলি বি ভার্ব। তাহলে এই পারসন অনুযায়ী এরা আলাদা আলাদা কিভাবে বসে, তাহলে ওই যে বললাম আবার ওই পারসনের টেবিলে ফিরে যেতে হবে, দেখে নাও কিভাবে হয়। এই যে হওয়া ভার্বগুলো বি ভার্বগুলো এম ইজ আর এরা হলো প্রেজেন্ট টেন্স, আর পাস্ট টেন্স হলো ওয়াজ ওয়ার। কিভাবে বসাবো না, আই পড়লে এর পাশে এম বসাতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এখানে ইজ বসাতে হবে, বাকি সব ক্ষেত্রে আর বসাতে হবে। এখানে প্লুরাল হলে তো অবশ্যই আর বসাতে হবে, এগুলি সব আর। ইউ কে দেখে তো বোঝা যায় না সিঙ্গুলার না প্লুরাল, ওই জন্য ইউ সব সময় আর বসাতে হবে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো কখন আর বসাতে হবে, কখন ইজ আর কখন এম। তাহলে এগুলোকে মিলিয়ে মিলিয়ে যদি অন্য বাক্য বলি, দেখো আমি খেলছি, তখন বলবো আই এম প্লেইং। তুমি খেলছো, ইউ আর প্লেইং। রানী খেলছে, রানী ইজ প্লেইং। ছেলেরা খেলছে, বয়েজ আর প্লেইং। আমরা খেলছি, উই আর প্লেইং। তাহলে ওই লিস্ট ধরে ধরেই কিন্তু এটা বলতে হবে। পরেরটা দেখো, আমি খেয়েছি মানে খাওয়াটা হয়ে গেছে, কিন্তু এখনো অতীত হয়নি, তার মানে সবেমাত্র খেয়েছি বা কিছুক্ষণ আগেই খেয়েছি। এখানে বলতে হবে আই হ্যাভ ইটেন, ইএটিইএন। এইটা কোত্থেকে এলো আর এটাই বা কোত্থেকে এলো?
এখন এই সবেমাত্র খাওয়া হয়েছে মানে খাওয়ার কাজটা এখনো প্রেজেন্ট টেন্সেই আছে, ওই জন্য একটা হ্যাভ ভার্ব বলতে হবে। এটাই টেন্সের মজা। আর তারপরে ভার্বের এই 3 নম্বর ফর্ম এটা। এখন তুমি বলবে স্যার ভার্বের আবার 3 নম্বর ফর্ম কি? না, হ্যাঁ, যে কোনো ভার্বের 3টে করে ফর্ম আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল টেন্স। আমরা অতীতের কাজগুলো যখন বলবো পাস্ট টেন্স দিয়ে বলবো, আর এই কোনো একটা কাজ সবেমাত্র শেষ হয়েছে বললে তখন কিন্তু এই 3 নম্বর ফর্মটা লাগে। এখন বলবো ইউ হ্যাভ ইটেন, তাহলে আবার দেখো ইউ এর পরে একটা হ্যাভ এসে গেছে। সুমন খেয়েছে, এখানে বলতে হবে সুমন হ্যাজ ইটেন। তুমি এখন প্রশ্ন করতে পারো স্যার কখনো হ্যাজ কখনো হ্যাভ, ওই যে বললাম ওই পার্সনের টেবিল অনুযায়ী এটা হবে। আবার এসো দেখি তাহলে সেই পার্সনের টেবিলটা। এই হ্যাভ ভার্ব বসানোর সময় শুধুমাত্র এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই ঘরে যে সাবজেক্টগুলো থাকবে তখন তাদের বেলায় হ্যাজ বলতে হবে, আর বাকি সবার ক্ষেত্রে হ্যাভ হবে। তাহলে আই হ্যাভ, উই হলেও হ্যাভ, ইউ হলে তো হ্যাভ সব সময়ই হবে, আর এটা প্লুরাল বলে এখানেও হ্যাভ। তাহলে এই টেবিল অনুযায়ী আর যে ভার্বগুলো পাল্টে যাবে সেই ভার্বগুলো একটু বসিয়ে নিই নাকি? দেখো তাহলে যখন এই যে বি ভার্বের পাস্ট টেন্স গুলো বলবো, ওয়াজ আর ওয়ার, না যেগুলো আর ছিল ওইগুলোরই পাস্ট টেন্স ওয়ার, তাহলে এখানে হবে ওয়ার, এখানে হবে ওয়ার, এখানেও তাই, এখানেও তাই। আর যেগুলো সিঙ্গুলার মানে এম আর ইজ ছিল এটি হলো ওয়াজ, এখানে ওয়াজ। হ্যাভ ভার্বের পাস্ট টেন্স হ্যাড, ওর একটাই, সবার ক্ষেত্রে হ্যাড হবে। আর যেটা তফাৎ হবে যখন ফিউচার টেন্স বলবো শ্যাল উইল বসানোর সময় স্পোকেন ইংলিশে সব সময় তুমি উইল বলবে, এখানে শ্যাল বলতে হয় না, এর প্রচলন আজকাল আর নেই। তাহলে শ্যাল আর বলতে হবে না, তুমি সব সময় উইল বলবে, সবার ক্ষেত্রেই তাই। তাহলে পার্সন অনুযায়ী কোন কোন ভার্বগুলো পাল্টাচ্ছে? না এম ইজ আর, ওয়াজ ওয়ার, আর হ্যাভ কখনো হ্যাজ। এইটুকু তুমি মনে রাখতে পারলেই তোমার অনেক গ্রামার শেখা হয়ে গেল। এবার এসো এই 12 রকমের সেন্টেন্সকে আমরা কমপ্লিট করি। এবার দেখো আমি খেয়েছিলাম, আমি খেলেছিলাম, আমি গিয়েছিলাম, কাজটা পাস্ট টেন্স হয়ে গেছে। এগুলোর ক্ষেত্রে যে ভার্বের ওই দ্বিতীয় ফর্মটা বলছিলাম, ওই 2 নম্বর ফর্মটা বলতে হবে আই এট, আমি খেয়েছিলাম। তুমি লিস্টে দেখতে পাবে ইট ভার্বের পাস্ট টেন্স এট। যদি বলতাম আমি গিয়েছিলাম তখন বলতাম আই ওয়েন্ট। আমি খেলেছিলাম আই প্লেড, এইভাবে বলতে হবে। তুমি খেয়েছিলে ইউ এট, সে খেয়েছিল হি বলতে পারো, সি বলতে পারো, এট। তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে স্যার এখানে তো কিছু পাল্টায়নি। না, এখানে পাল্টায়নি। এই মেন ভার্বগুলোর বেলায় শুধুমাত্র প্রেজেন্ট টেন্স হলে এইটুকু পাল্টায়, পাস্ট টেন্সেও পাল্টাবে না, ফিউচার টেন্সেও পাল্টাবে না, কারণ এখানে ওই পার্সনের লিস্ট অনুযায়ী ভার্বগুলো তো পাল্টায়, ওগুলো তো নেই। এবার দেখো আমি খাচ্ছিলাম, তাহলে কাজটি চলছিল, এই যে চলা বোঝালেই তখন কন্টিনিউয়াস টেন্স বলি আমরা। তাহলে এখানে দেখো খাচ্ছি মানে কাজটা চলছে, এই চলা বোঝালেই একটা বি ভার্ব বলে ভার্বের আইএনজি বলতে হবে। তাহলে খাচ্ছিলাম মানে চলছিল অতীতকালে, তাহলে এখানেও তাই বি ভার্ব বলে ভার্বের আইএনজি বলতে হবে, কিন্তু অতীত বলে এই শুধু এই বি ভার্বটা অতীতকালের হবে, মানে ওয়াজ বা ওয়ার হবে।
নিশ্চয়ই বুঝতে পারছো আমার কথা। দেখো, আই ওয়াজ ইটিং, কেন ওয়াজ বলেছি? ওই যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, তুমি দরকার হলে ওই অংশটা আবার একবার দেখে নেবে। তোমরা খাচ্ছিলে, তাহলে তুমি আর তোমরা একই তো ইংরেজি, একই রকম ভার্ব বসে, ওই জন্য বলবো ইউ ওয়ার ইটিং। রিমি খাচ্ছিল, রিমি ওয়াজ ইটিং। যদি বলি আমরা খাচ্ছিলাম, তখন উই ওয়ার ইটিং বলবো। যদি বলি বাচ্চারা খাচ্ছিল, তাহলে চিলড্রেন ওয়ার বলতে হবে, প্লুরাল হয়ে গেছে ইটিং। দেখো খুব সহজ, তুমি যতটা কঠিন ভাবছিলে ততটা কঠিন কিন্তু নয়। পরেরটা দেখো, এবার 6 নম্বর, আমরা খাবো, উই উইল ইট। এই ভবিষ্যৎ কালগুলো বলার একটা মজা হলো, এগুলো তো দেখো শেষে একটা করে ব আছে, খাবো, খাবে, যাবো, যাবে, হাঁটবো, খেলবো, দৌড়াবো, ব দিয়ে বলতে হয়। এই বটার জন্য একটা উইল বলতে হবে, কিন্তু সেটা প্রথমে বলে নিতে হবে। উইল ইট, খাবো, তাহলে খেলবো, উইল প্লে, হাঁটবো, উইল ওয়াক, আসবো, উইল কাম। খুব সহজ। তোমরা খাবে, ইউ উইল ইট। ছাত্ররা খাবে, স্টুডেন্টস উইল ইট। তুমি যদি মনোযোগ দিয়ে বুঝতে পারো আর এগুলো শিখতে থাকো, তাহলে কিন্তু হাজার হাজার টাকা খরচ করে তোমাকে আর স্পোকেন ইংলিশের কোর্স করতে হবে না। তুমি এই 4টে ক্লাসেই সব শিখে নেবে। এই একটা ক্লাস মানে কিন্তু 10টা ক্লাসের সমান, তুমি বুঝতেই পারছো। কাজেই মনোযোগ দিয়ে দেখতে থাকো। এতক্ষণ দেখার পরে যদি তোমার ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে সেটা বুঝিয়ে দাও। এবার এসো, আমি খাবই, তাহলে আমাদের টেন্স শেখা কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। এই যে আমরা 6টা শিখেছি, এই 6টা টেন্সই আমরা সাধারণত ব্যবহার করি, বাকি টেন্সগুলো খুব একটা লাগে না। এই 6 রকমের বাক্য মনে রাখতে পারলে, এই ভার্বগুলো পাল্টে দিলেই হাজার হাজার লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি হবে, এবং এইভাবেই আমরা কথা বলি। দেখো পরেরটা, আমি খাবই, আই মাস্ট ইট। তুমি খাবেই, ইউ মাস্ট ইট। বলো তুমি এবার নিজে নিজে, এবার থেকে তুমিও বলতে থাকো, পাখিরা খাবেই, বার্ডস মাস্ট ইট। দেখো, আমি খেতে চাই, একে দুভাবে বলা যায়। একে বলতে পারি আই ওয়ান্ট টু ইট। আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড। আমি শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন। আরেক রকম ভাবে বলা যায়, আই উড লাইক টু ইট। তোমার যেটা পছন্দ সেটা বলবে। আমি চা খেতে চাই, আই উড লাইক টু ড্রিঙ্ক টি। আমি বিরিয়ানি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট বিরিয়ানি। আই উড লাইক টু ইট বিরিয়ানি। তোমার যেটা পছন্দ বলবে। তুমি খেতে চাও, ইউ ওয়ান্ট টু ইট। রবি ও সানি খেতে চাই, দুজন হয়ে গেছে, তাহলে বলবো রবি অ্যান্ড সানি ওয়ান্টস বলবো না আর, কারণ দুজন হয়ে গেছে প্লুরাল, ওই জন্য প্রেজেন্ট টেন্স হলেও আর ওয়ান্টস বলবো না। ওয়ান্ট টু ইট যদি একজন হতো, রবি খেতে চাই, রবি ওয়ান্টস টু ইট বলতাম। নিশ্চয়ই বুঝতে পারছো ওই পার্সনের টেবিলটা। আমার খাওয়া উচিত, আই শুড ইট। আমার বাড়ি যাওয়া উচিত, আই শুড গো হোম। আমার লেখা উচিত, আই শুড রাইট। আমার একটু হাঁটা উচিত, আই শুড ওয়াক আ লিটল। এইভাবে বলবো। তোমার খাওয়া উচিত, এখানেও হবে শুড ইট। তাদের খাওয়া উচিত, দে শুড ইট। এইবার যদি সেন্টেন্সটা বলার সময় আমরা বলি
আমার আগামীকাল খাওয়া উচিত, আমার আগামীকাল যাওয়া উচিত। এই যে আগামীকাল, এই যে সময় বোঝাচ্ছে, এই কথাটা শুরুতে বললে ভালো হয়। টুমরো আই শুড গো, তুমি শেষেও বলতে পারো আই শুড গো টুমরো, এটা নিয়ে কিচ্ছু যায় আসে না। দেখো পরেরটা, আমি দৌড়াতে পারি। এই যে পারা বোঝালে, এই পারি কথাটা দু রকমের হয়। আমার সামর্থ্য আছে বা দক্ষতা আছে, তখন ক্যান বলতে হবে, আই ক্যান রান। তুমি রাঁধতে পারো, ইউ ক্যান কুক। এবারে যদি বলো কি রাঁধতে পারো, সেটা পরে বলতে হবে, ইউ ক্যান কুক বিরিয়ানি, ইউ ক্যান কুক ফিশ। কাকু আসতে পারে, এখানে দেখো সম্ভাবনা বোঝাচ্ছে, মানে আসার একটা চান্স আছে। এই সম্ভাবনা বোঝালে তখন মে বলতে হয়, এইভাবে সম্ভাবনা বোঝালে মে বলবে। আর কি ধরনের সেন্টেন্স আমাদের বলতে লাগে দেখো, আমার লেখা দরকার, আই নিড, নিড মানে দরকার, টু রাইট। তোমাদের বলা দরকার, ইউ নিড টু স্পিক, স্পিক মানে বলা। পিকুর হাঁটা দরকার, পিকু। দেখো নিডস প্রেজেন্ট টেন্সের কথা, দরকার, ওই জন্য পিকু আছে, নিডস বললাম। টু ওয়াক, নিশ্চয়ই বুঝতে পারছো টেন্স এমন কিছু জটিল জিনিস নয়। এবার দেখো, আমাকে যেতেই হবে, মানে আমি যাবই, অনেকটা একই রকম, মাস্ট দিয়ে বলতে পারো, কিন্তু এটা বললে ভালো হয়, আই হ্যাভ টু গো। আমি যাবই আর আমাকে যেতেই হবে, দুটো তফাৎ হলো। আমি যাবই মানে আমি স্বেচ্ছায় যাব, আর আমাকে যেতেই হবে, ওটা করতেই হবে, মানে ওটা আমি করতে বাধ্য, আমার ইচ্ছে থাক বা না থাক, তখন হ্যাভ টু বলতে হবে। তোমাকে বলতেই হবে, ইউ হ্যাভ টু স্পিক। তাকে আসতেই হবে, হি, তাহলে হি এর পাশে তো আর হ্যাভ হয় না, হ্যাজ হয়, হি হ্যাজ টু কাম, তাকে আসতেই হবে। দেখো এইভাবে এই 12টা সেন্টেন্স আমি পার্সন অনুযায়ী আলাদা আলাদা তোমাকে বুঝিয়ে দিয়েছি। তুমি করবে কি, এই ভার্বগুলো পাল্টে পাল্টে খাওয়ার বদলে লেখা, পড়া, হাঁটা, যাওয়া, দৌড়ানো, এইভাবে পাল্টে পাল্টে তুমি অজস্র সেন্টেন্স তৈরি করতে পারবে। এইবার এই সেন্টেন্সগুলো সাবজেক্ট আর ভার্ব বললেই যে সেন্টেন্সটা কমপ্লিট হয় তা কিন্তু নয়। এরপরে গ্রামারের ভাষায় একটা অবজেক্ট বলতে হয়। তুমি কিভাবে বলবে না, এই সাবজেক্ট আর ভার্ব বলার পরে তোমার কাজ হলো ভার্বটাকে কমপ্লিট করা। আমি খাই, দেখো কমপ্লিট হয়নি। আমি বিরিয়ানি খাই, আমি খেয়েছিলাম, দেখো সেন্টেন্সটা ঠিক কমপ্লিট লাগছে না। কি খেয়েছিলাম না বললে কমপ্লিট হয় না, তাহলে সেটা বলো। তোমার কাজ হলো সাবজেক্টের পরে ভার্বটা বলে কথাটা কমপ্লিট করা, তার জন্য যেটা যেটা বলা দরকার তুমি বলবে। আমি বিরিয়ানি খেয়েছিলাম, আই এট বিরিয়ানি, আমি আই এট তোমাকে শিখিয়ে দিয়েছি, আসল ফর্মুলাটা সাবজেক্ট ভার্ব তোমাকে শিখিয়ে দিয়েছি। তুমি এবার কমপ্লিট করো। তুমি হয়তো বলতে চাইছো যে তুমি বন্ধুদের সাথে বিরিয়ানি খেয়েছিলে, তাহলে আই এট বিরিয়ানি উইথ মাই ফ্রেন্ডস। তাহলে সাবজেক্ট আর ভার্ব বলার পরেই এখানে কাকে বা কি, এইগুলোর উত্তরগুলো বলতে হবে, একেই আমরা অবজেক্ট বলি। এইবার কোথায়, এটা তুমি বলতে পারো। এটা বলার পরে বাক্যটা কমপ্লিট করার জন্য আর যা যা ইনফরমেশন দেওয়া দরকার আর কিচ্ছু সাজিয়ে বলতে হবে না, তুমি পরপর বলে যাও। আমি বাবার সাথে বাজারে যাব। তাহলে বাংলার সঙ্গে ইংরাজির তফাৎ হলো, বাংলাতে ক্রিয়াপদটা সবার শেষে আছে, আমি যাব আগে বলে নাও, আই উইল গো। কি যাব, কাকে যাব বলতে হচ্ছে না, এখানে অবজেক্ট দরকার নেই। আমি বাবার সাথে বাজারে যাব, কোথায়টা লাগবে, আই উইল গো টু মার্কেট উইথ মাই ফাদার, এইভাবে বলবে।
তাহলে সেন্টেন্সটা যদি সাজিয়ে বলতে চাও তুমি এই প্যাটার্ন অনুযায়ী সাজিয়ে বলবে, আর তা না হলে বাংলায় ভেবে ইংরাজি না বলে তুমি সরাসরি ইংরাজিতেই ভাবো, আগে সাবজেক্ট ভার্বটা ভেবে নাও, এইবার শুধু সেন্টেন্সটা কমপ্লিট করতে পারলেই হবে। মনে করো বলতে চাইছি আজ বিকালে আমি কি করছিলাম, আই ওয়াজ প্লেইং ফুটবল উইথ মাই ফ্রেন্ডস। দেখো আই ওয়াজ প্লেইং বললাম, এবার কি খেলছিলাম না বললে কমপ্লিট হয় না, ফুটবল উইথ মাই ফ্রেন্ডস। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু কলকাতা টু বাই বুকস, বই কিনতে, এই যে কিনতে তে থাকলে ওটা টু যোগ করে বলতে হয়, টু বাই, কেনার ইংরাজি বাই, টু বাই, এইভাবে বলতে হয়। তাহলে তুমি এই ফর্মুলাটুকু মনে রাখতে পারলেই সাবজেক্ট ভার্ব বলার পরে তুমি শুধু এই কাকে বা কি দিয়ে প্রশ্ন করে বলতে পারো গ্রামাটিক্যাল ওয়েতে। এইভাবে না বলে আমার সাজেশন হলো তুমি চেষ্টা করবে সেন্টেন্সটাকে কমপ্লিট করার, যা যা বলার পর পর বলে যাও, তাহলেই তুমি কিন্তু ইংরাজি বলতে পারবে। তাহলে তোমাকে কিন্তু এই পার্সনের টেবিলটা মনে রাখতে হবে, আর যে ভার্বের লিস্ট আমি দেব বলেছিলাম বা ইংরাজি বলার জন্য আর যে যে ওয়ার্ডগুলো দরকার তুমি নিশ্চয়ই এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম, কিন্তু তুমি কি খেয়েছো, হ্যাভ ইউ ইটেন। দেখো এই প্রশ্নটা ওয়ার্ড দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এর পরের প্রশ্নটা আর কোনো হু হুইচ হোয়াট দিয়ে শুরু হলো না, তার বদলে একটা ভার্ব দিয়ে শুরু হলো। তুমি কি স্কুলে যাও, ডু ইউ গো টু স্কুল, আবার এখানে ডু দিয়ে শুরু করতে হলো। তাহলে কিছু প্রশ্ন WH এই ওয়ার্ডগুলো হু হুইচ হোয়াট হোয়েন এগুলো দিয়ে শুরু হচ্ছে, আবার কিছু প্রশ্ন ভার্ব দিয়ে শুরু হচ্ছে। কিভাবে প্রশ্ন করতে হয় তার কনস্ট্রাকশনটাই বা কি, আবার না বলতে হয় কিভাবে, আমি খেলছি না, আই অ্যাম নট প্লেইং, আমি টাকা চাই না, এখানে আবার একটা ডু ভার্ব এসে গেছে। সবাই বলে প্রশ্ন করা নাকি খুব কঠিন, কিন্তু আজকের ক্লাসটা শেষ করার পরে তুমি বুঝবে সবাই ভুল বলে, প্রশ্ন করা খুব সহজ। তুমি খেয়েছো ইংরাজি নিশ্চয়ই তুমি জানো, ইউ হ্যাভ ইটেন। এর থেকে দুই রকমের প্রশ্ন হতে পারে, তুমি কি খেয়েছো, উত্তরে তোমাকে বলতে হবে হ্যাঁ বা না। আবার আরেক রকমের প্রশ্ন করতে পারি, তুমি কি খেয়েছো, মানে কি কি আইটেম খেয়েছো সেটা বলো, অথবা তুমি কখন খেয়েছো। এই যে প্রশ্নটা করলাম এই প্রশ্নটার কিন্তু একটা নির্দিষ্ট উত্তর আছে, একে হ্যাঁ বা না বললে উত্তর দেওয়া যায় না। তাহলে এই দুই ধরনের প্রশ্ন, যার উত্তরে হ্যাঁ বা না বললেই হবে, একে আমরা বলি ইয়েস নো কোয়েশ্চেন। আর যে প্রশ্নটার উত্তর দিতে গেলে কিছু বলতে হয়, কখন খেয়েছো একটা উত্তর দিতে হবে, এইগুলোকে আমরা বলি WH টাইপ কোয়েশ্চেন। ওই যে বলছিলাম হু হুইচ দিয়ে শুরু হচ্ছিল, এগুলো সেই প্রশ্ন। তাহলে এখন দেখো তুমি কি খেয়েছো, একে প্রশ্ন করতে গেলে করতে হবে যেটা, এই যে এখানে দুটো ভার্ব দেখতে পাচ্ছ, এর মধ্যে প্রথম ভার্বটাকে শুধুমাত্র সামনে নিয়ে চলে এসো। তাহলে লিখবো হ্যাভ প্রথমে এলো, এবার ইউ ছিল, ইউ ইটেন, যেমন ছিল তেমনই রয়ে গেল, এই হয়ে গেল প্রশ্ন। তুমি কি এসেছো, হ্যাভ ইউ কাম। যদি এবার উত্তর জানতে চাই তুমি কি খেয়েছো, দেখো এই দীর্ঘিকার দিয়ে প্রশ্ন থাকলে তার মানে হলো কি খেয়েছো সেটা জানতে চাইছি, হ্রস্বীকার দিয়ে প্রশ্ন থাকলে আমরা শুধু হ্যাঁ বা না জানতে চাই। এই ক্ষেত্রে কি করবো জানো, এটাকেই লিখবো হ্যাভ ইউ ইটেন, কিন্তু এই কি কথাটার ইংরাজি তুমি দেখতে পাচ্ছ ওখানে হোয়াট আছে, এই হোয়াট কথাটা শুরুতে বসিয়ে দেব, হোয়াট
হ্যাভ ইউ ইটেন। এবার যদি কখন খেয়েছো বলি, তখন কখনের ইংরাজি দেখতে পাচ্ছ হোয়েন আছে, তখন বলবো হোয়াটের বদলে হোয়েন হ্যাভ ইউ ইটেন, এই হোয়েন বলে বাকিটা বলো। যদি বলি তুমি কোথায় খেয়েছো, তাহলে বলবো হোয়ার হ্যাভ ইউ ইটেন। তাহলে দেখো এই WH ওয়ার্ডগুলো বসাতে হবে কি না, এটা সম্পূর্ণ নির্ভর করছে প্রশ্নটার উত্তর হ্যাঁ বা না বললে দেওয়া যাচ্ছে কি যাচ্ছে না তার উপরে। যদি প্রশ্নটার উত্তর হ্যাঁ বা না বললেই মিটে যায়, তাহলে এই WH ওয়ার্ডগুলো, ওই লিস্টের WH ওয়ার্ডগুলো দিতে হবে না। কিন্তু যদি প্রশ্নটার উত্তরে নির্দিষ্ট কিছু তথ্য দিতে হয়, তখন ওই WH ওয়ার্ডগুলি দিয়েই শুরু করতে হবে। তারপরে এই যে মূল বাক্যটা ছিল এটার থেকেই একটা ভার্বকে সামনে নিয়ে আসতে হবে। কিন্তু কোন ভার্বটাকে সামনে আনতে হবে না, আমি প্রথম যে ভার্বটা ছিল, এখানে দুটো ভার্ব ছিল, আমি প্রথম ভার্বটাকে সামনে এনেছি। কিন্তু যদি বাক্যটা এমন থাকে, মনে করো আমি খাই, এর ইংরেজি নিশ্চয়ই তুমি জানো। প্রথম ক্লাসটা আমার যদি না দেখে থাকো, ওটা আগে দেখে তারপরে এই ক্লাসটা দেখো, তবেই তুমি সহজে বুঝতে পারবে। আই ইট। এখন এই বাক্যটাতে তো একটাই ভার্ব আছে, তাহলে কি আমরা এই ভার্বটাকেই শুরুতে নিয়ে আসব? তাহলে কি এর ইংরেজি হবে ইট আই? না, এইভাবে এই ইংরেজিটা বলা যায় না। ভার্বটা সামনে কখন আসবে এটা বোঝার জন্য তোমাকে অক্সিলিয়ারি ভার্বটা একটু শিখে নিতে হবে। যদিও একটুখানি গ্রামারের কথা বলবো, কিন্তু খুব সহজ। এই অক্সিলিয়ারি ভার্বটা ইংরেজি বলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, তুমি খুব সহজেই শিখে যাবে। একটু দেখো, এই ভার্বগুলিকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। তিন রকমের দেখাচ্ছি তোমাকে, দেখো। প্রাইমারি অক্সিলিয়ারি দুই রকম, বি ভার্ব আর হ্যাভ ভার্ব। বি ভার্ব মানে হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাড, আর পাস্ট টেন্স হলে হ্যাড। আর এক রকমের ভার্ব হলো মডাল অক্সিলিয়ারি ভার্ব, শ্যাল, উইল, ক্যান, মে, শুড, উড, মাস্ট, কুড, মাইট, এইগুলি, এই ভার্বগুলি মডাল অক্সিলিয়ারি ভার্ব। এখন প্রশ্ন তৈরি করতে গেলে এই দুই প্রকারের অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে, তারাই শুধুমাত্র শুরুতে আসতে পারবে। দেখো, ইউ হ্যাভ ইটেন, হ্যাভ এটি অক্সিলিয়ারি ভার্ব, এই যে এই কারণে ওই হ্যাভ শুরুতে আসতে পারবে। তাহলে শুরুতে চলে আসার অধিকার একমাত্র আছে এই অক্সিলিয়ারি ভার্বগুলির। ইট তো অক্সিলিয়ারি ভার্ব নয়, এই লিস্টে নেই। তখন কি করতে হবে না, এই একটা ডামি অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে। ঠিক যেমন বাড়িতে মা না থাকলে রান্না করে দেওয়ার জন্য আমরা কোনো পিসিমণি, মাসিমণি বা কাকিমাকে ডেকে নিয়ে আসি বাড়িতে, ঠিক তেমনি অক্সিলিয়ারি ভার্ব নেই বলে এই ডামি অক্সিলিয়ারি মানে ডু অথবা ডাজ, বুঝতে পেরেছো, ইএস যোগ করা আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে লাগবে, আর পাস্ট টেন্স হলে ডিড। এই তিনটে ভার্বের মধ্যে যে কোনো একটাকে নিয়ে আসতে হবে, সে আগিয়ে আসবে। তাহলে দেখো, আই ইট, যেহেতু এটি প্রেজেন্ট টেন্সে ছিল, তাহলে ডু অথবা ডাজ, আয়ের সাথে তো আর ডাজ হয় না, তাহলে ডু নিতে হবে। তখন এই ডু ভার্বটা এগিয়ে যাবে, তখন বলতে হবে ডু আই ইট। এইভাবে এই ডু ভার্বগুলোর ব্যবহার করতে হয়। তাহলে ডিড কখন লাগবে স্যার না, ডিড কখন লাগবে দেখো, যদি এটা পাস্ট টেন্সে থাকতো, মনে করো পাস্ট টেন্সের একটা সেন্টেন্স নিলাম, আমি খেয়েছিলাম, তাহলে হতো আই এট। নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি আগের এই 12 রকম বাক্যে দেখিয়েছিলাম। দেখো এই সেন্টেন্সটাতে
কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, তাহলে কি করব না একটা ডামি অক্সিলিয়ারি নেব। এটি যেহেতু পাস্ট টেন্সে ছিল তাহলে পাস্ট টেন্সের ডামি অক্সিলিয়ারি ভার্ব মানে ডিড নেব। আমি কি খেয়েছিলাম, তখন ওই ডামি অক্সিলিয়ারি ভার্বটা দিয়ে শুরু করব। বলবো ডিড আই। এইবার দেখো এটা তো অলরেডি পাস্ট টেন্স বলেইছি, তখন এই যে ভার্বটা দুটো ভার্ব পর পর পাস্ট টেন্স বলা যাবে না, এর টেন্সটা এ নিয়েছে বলেই ডিড হয়েছে, তখন এইটাকে প্রেজেন্ট টেন্সে বলতে হবে সব সময়, ডিড আই ইট। শুধুমাত্র এই কথাটাকেই তুমি কঠিন বলতে পারো, কিন্তু তোমার কি কঠিন লাগছে? নিশ্চয়ই লাগছে না। তাহলে এই কথাটি মনে রাখবে, যখনই ডিড ব্যবহার করব তখনই কিন্তু মেন ভার্বটা প্রেজেন্ট টেন্স করতে হবে। এইটি একটু কষ্ট করে তোমাকে মনে রাখতে হবে, তাহলেই এই প্রশ্ন তোমার কাছে খুব সহজ হয়ে যাবে। এবার তাহলে ওই যে নেগেটিভ সেন্টেন্স মানে না বলবো কিভাবে, ওখানেও কিন্তু এই অক্সিলিয়ারি ভার্বেরই কাজ। এসো সেটা দেখে নি। দেখো রহিমা খাবে, রহিমা উইল ইট। তাহলে দেখো এখানে উইল এই যে একটা অক্সিলিয়ারি ভার্ব ছিল, নেগেটিভ সেন্টেন্স করার নিয়ম হলো ওই অক্সিলিয়ারি ভার্বটার পরেই তোমাকে নট বসিয়ে দিতে হবে। তাহলে দেখো রহিমা উইল, এই যে নট বসিয়েছি, উইল নট ইট। কিন্তু দেখো বিশু ফুটবল খেলে, বিশু প্লেজ ফুটবল, এই সেন্টেন্সটির মধ্যে কোন রকম অক্সিলিয়ারি ভার্ব ছিল না, একটাই ভার্ব ছিল, মেন ভার্ব। তাহলে এখন একে যদি না বলি নট কোথায় বসাবো? ওই যে বললাম অক্সিলিয়ারি ভার্বের পরে বসাতে হয়, তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্ব নেই, ডামি অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসবো। যেহেতু ভার্বটার সাথে একটা এস ছিল এই কারণে আমরা ডাজ নেব। এই ডামি এসে যাওয়া মানেই পরের ভার্বটা কিন্তু প্রেজেন্ট টেন্স হয়ে যাবে, মানে কোনো টেন্সেই থাকবে না। আমি বোঝার সুবিধার্থে প্রেজেন্ট টেন্স বলছি, এর এসটাই তো এখানে চলে এসেছে, ওই জন্য এই মেন ভার্বটা কিন্তু V0 মানে জিরো টেন্স, এর মধ্যে কোনো টেন্স আর থাকতে পারবে না। আবার একটা মজার জিনিস দেখো, যদি দুটো অক্সিলিয়ারি ভার্ব থাকে, ছেলেরা অনেকক্ষণ ধরে খেলছে, এই অনেকক্ষণ ধরে খেলছে বোঝালে ইংরাজি বলতে হয় বয়েজ হ্যাভ বিন প্লেয়িং। তাহলে একে যদি আমরা না বাচক বলি, দুটো অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ একটা বিন একটা, এইটি মেন ভার্ব, তাহলে কখন নট বসাবো না? মনে রাখতে হবে যখন দুটো অক্সিলিয়ারি ভার্ব থাকবে তখন প্রথমটা নিয়েই কাজ করতে হবে, সে তুমি প্রশ্নই করো বা না বাচক বাক্যই বলো, বলতে হবে বয়েজ হ্যাভ নট বিন প্লেয়িং, দেখো প্রথম অক্সিলিয়ারি ভার্বের পরে। আবার যদি প্রশ্ন করি ছেলেরা কি অনেকক্ষণ ধরে খেলছে, হ্যাঁ বা না জানতে চাইছি, তার মানে WH কোয়েশ্চেন নয়, এটা WH ওয়ার্ড লাগবে না। তখন কোন ভার্বটা আগিয়ে নেব? দুটো অক্সিলিয়ারি ছিল, প্রথমটা আগিয়ে নেব, হ্যাভ বয়েজ বিন প্লেয়িং। এইভাবে দুটো অক্সিলিয়ারি ভার্ব থাকলে প্রথমটাকে গুরুত্ব দিতে হবে। এইবার আমরা যেটা করব, ওই যে আগের দিনের 12 রকমের সেন্টেন্স আমরা নিয়েছিলাম, ওই 12 রকমের সেন্টেন্সের প্রত্যেকটাকে আমরা 2 রকমের প্রশ্ন করব। আশা করছি ক্লাসটা তোমাদের ভালোই লাগছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে এখনই একটা লাইক দিয়ে আমাকে সেটা বুঝিয়ে দাও। তাহলে দেখো আমি প্রয়োজনীয় বাক্যগুলো এখানে লিখে নিয়েছি। এই বক্সে, এই ঘরে আমরা এগুলোকে ওই ইয়েস নো টাইপ প্রশ্ন তৈরি করব, আর ওগুলোকেই কোনো উত্তর জানার জন্য প্রশ্ন করতে গেলে, মানে WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে গেলে সেন্টেন্সটা কেমন হবে এটা শিখে নেব। প্রথম সেন্টেন্স দেখো, রবি হাঁটে, নিশ্চয়ই তুমি এর ইংরেজিটা জেনে গেছো এতদিনে, রবি ওয়াক্স। একে যখন প্রশ্ন করব রবি কি হাঁটে, উত্তর হবে হ্যাঁ বা না, তার মানে এই WH ওয়ার্ডগুলো এইগুলো লাগবে না।
তাহলে অক্সিলিয়ারি ভার্বটাকে শুরুতে আনতে হবে। কিন্তু এই দেখো ওয়ার্কস, এটি কিন্তু ওই অক্সিলিয়ারি ভার্বের লিস্টে নেই। তার মানে একটা ডামি অক্সিলিয়ারি নিতে হবে। এই যে এস যোগ করা ছিল, এর জন্য নেব ডাজ, কিন্তু বলেছি তখন পরের ভার্বটা টেন্স ছাড়াই বসাতে হবে। তাহলে কি বলবো? ডাজ রবি ওয়াক, রবি কি হাঁটে? এবারে যদি কোনো উত্তর জানার জন্য বলি রবি কোথায় হাঁটে বা রবি কখন হাঁটে, কখন বললে হোয়েন দিয়ে কোয়েশ্চেন করব, কোথায় বললে হোয়ার দিয়ে কোয়েশ্চেন করব। তাহলে এই প্রশ্নটারই শুরুতে হোয়ারটা বসিয়ে দিতে হবে, হোয়েনটা বসিয়ে দিতে হবে। তাহলে কি বলবো তুমি বলো? যদি তুমি বলতে পারো আমার আগে আগে, তাহলে ভিডিওটা পজ করে তুমি কমেন্ট বক্সে একটা একটা করে লিখতে থাকো, এতে তোমারও প্র্যাকটিস করা হয়ে যাবে আমার সাথেই। তাহলে বলবো দেখো, হোয়ার ডাজ রবি ওয়াক। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার পরেরটা দেখো, তাহলে তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং, তুমি বাজারে যাচ্ছ, ইউ আর গোয়িং টু মার্কেট। তুমি কি যাচ্ছ, তাহলে WH ওয়ার্ড লাগবে না, শুধু এই যে অক্সিলিয়ারি ভার্বটা দেখতে পাচ্ছ একে শুরুতে বসিয়ে দাও। তাহলে বলবো তুমি কি যাচ্ছ, এর ইংরেজি বলবো আর ইউ গোয়িং। যদি বলতাম তুমি কি বাজারে যাচ্ছ, তাহলে আর ইউ গোয়িং টু মার্কেট, এগুলো সব শেষে বললেই হবে। তুমি কখন বাজারে যাচ্ছ, কি বলবো? শুধু কখন কথাটা জুড়ে দেবো, হোয়েন আর ইউ গোয়িং টু মার্কেট। পরেরটা দেখো, শ্রেয়া এসেছে, নিশ্চয়ই তুমি এর ইংরেজি জানতে, শ্রেয়া হ্যাজ কাম। এবার যদি বলি শ্রেয়া কি এসেছে, হ্যাঁ বা না জানতে চাইছি, তাহলে বলবো এই হ্যাজটা শুরুতে নিয়ে যান, বলবো হ্যাজ শ্রেয়া কাম। শ্রেয়া কি এসেছে, শ্রেয়া কি আমাদের বাড়িতে এসেছে, হ্যাজ শ্রেয়া কাম টু আওয়ার হাউস। বড্ড সহজ না? দেখো, শ্রেয়া কখন এসেছে, কি দিয়ে শুরু করতে হবে? হোয়েন দিয়ে। বলতে হবে হোয়েন হ্যাজ শ্রেয়া কাম। ব্যাস, এই তো হয়ে গেল। কি এমন জটিল ব্যাপার বলো? তুমি এর পরের গুলো নিশ্চয়ই পারবে। দেখো, আমি তোমাকে দেখেছিলাম, আগে তুমি এর ইংরেজিটা বলো, কমেন্ট করে দেখাও। সিম্পল পাস্ট টেন্স, এর ইংরেজি বলবো দেখো, আমি তোমাকে দেখেছিলাম, আই স ইউ। ঠিক বলেছি আমি? তাহলে একে যখন প্রশ্ন করব আমি কি তোমাকে দেখেছিলাম, অক্সিলিয়ারি ভার্ব খুঁজবো, আই স ইউ, there is no auxiliary verb in this sentence, so you need to use dummy auxiliary. Since the verb is in past tense, so you need to use did. But remember, the main verb saw will become see, because see is the root verb. তাহলে আমি কি দেখেছিলাম, বলবো did I see you। আমি কখন তোমাকে দেখেছিলাম বা আমি কোথায় তোমাকে দেখেছিলাম, তাহলে হোয়েন দিয়ে বা হোয়ার দিয়ে বলবো হোয়ার ডিড আই সি ইউ। ব্যাস, হয়ে গেল, খুব ইজি। পরেরটা দেখো, তোমরা গান শুনছিলে, এটাকে ইংরেজিতে কি বলবো আগে বলো? ইউ ওয়ার লিসেনিং টু মিউজিক বলতে হয়, এই লিসেন বললে টু বলতে হয়। তাহলে এইটার ইংরেজিটা আগে লিখে নি। আমি প্রথম ক্লাসটাই অনেক ভার্ব, নাউন,
তার বাংলাগুলোর ইংরাজি পিডিএফ আকারে দিয়েছিলাম। তোমরা যারা এখনো সেটা পড়োনি, ওখান থেকে দরকারি সমস্ত ভার্বগুলো পেয়ে যাবে। আর এরকম অনেক স্যাম্পল সেন্টেন্সও আমি দিয়েছিলাম। সেখান থেকে বলেইছি আমি প্রত্যেক দিন 2 বেলা 1 ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি যে 4টে ক্লাস দেব, আজ দ্বিতীয় ক্লাস, আরো 2 সপ্তাহে দেব, তুমি পরিষ্কারভাবে ইংরাজি বলতে পেরে যাবে এই 1 মাসের মধ্যে। এই চ্যালেঞ্জ যেমন আমি নিয়েছি, তুমিও কিন্তু চ্যালেঞ্জ ব্রেক করবে না, তুমিও এই চ্যালেঞ্জটা চালিয়ে যাও। ইংরাজি তোমাকে শিখতেই হবে। দেখো, ইউ আর লিসনিং টু মিউজিক, তুমি কি গান শুনছিলে? হ্যাঁ বা না উত্তর চাইছি। তাহলে ওয়ার অক্সিলিয়ারি ভার্ব কি? একটু ভেবে দেখো, আমি তারপরে বলছি। হ্যাঁ, লিস্টে দেখে নাও অক্সিলিয়ারি ভার্ব। তাহলে হবে ওয়ার ইউ। তুমি কার গান শুনছিলে? ভালো করে বাংলাটা আগে খেয়াল করো। তুমি কার গান শুনছিলে, এই যখনই কার বলছি সাথেই কিন্তু গানটা বলতে হচ্ছে। তুমি লিস্টে দেখো, যখনই হুজ বলবো, হুইচ বলবো, তখনই সাথে একটা করে নাউন বলতে হচ্ছে। ঠিক তেমনি হাউ লং, হাউ ওল্ড, হাউ মেনি, এগুলো একসাথেই বলতে হয়। তাহলে যখন বলবো কার গান, হুজ বললেই সঙ্গে মিউজিকটা একসাথে নিতে হচ্ছে। কিন্তু বলবো হুজ মিউজিক। এবার বাকিটা বলো, ওয়ার ইউ লিসেনিং। দেখো কত সহজে তুমি এত সুন্দর সুন্দর ইংরাজিগুলো শিখে যাচ্ছ। এবার পরের সেন্টেন্সটার দিকে খেয়াল করো, আমি এটা একটু মুছে দিলাম। দেখো, ছেলেটি কলম কিনবে, ইংরাজিতে কি বলবো? আমি বলার আগে তুমি পারলে কমেন্ট করে দেখাও। দ্য বয় উইল বাই, বাই মানে কেনা, নিশ্চয়ই তুমি জেনে গেছো। আ পেন। তুমি প্রশ্ন করতে পারো, স্যার আ পেন কেন এলো? আমি তো একটি কলম কিনবে বলিনি। পেন মানে শুধু এই পেনটা নয়, পেন মানে যে কোনো পেন, অনেক আছে। অনেক আছে, তার মধ্যে একটা, এইগুলিকে কমন নাউন বলি। এই রকম থাকলে একটা এ দিয়ে বলতে হয়। যদি এগুলো অনেক থাকতো, আমি অনেকগুলো কলম কিনবো, তখন আর এটা বলতে হতো না। তাহলে দেখো, ছেলেটি কি পেন কিনবে, কি বলবো বলো? এই উইলটাকে শুরুতে নিয়ে যাব, নিশ্চয়ই বুঝতে পারছো। এইবার যদি প্রশ্ন করি ছেলেটি কোথায় পেন কিনবে, তাহলে হোয়ার দিয়ে শুরু করতে হতো, হোয়ার উইল দ্য বয় বাই আ পেন। কিন্তু আমি প্রশ্নটা একটু অন্যরকম করেছি, ছেলেটি কোন পেনটি কিনবে। তাহলে দেখো, হুইচ পেন, কোন পেনটি। তুমি নিশ্চয়ই লিস্টেও দেখতে পাচ্ছ হুইচ পেন। তাহলে এটাকে কিভাবে বলবো? দেখো, আমরা বলবো হুইচ পেন এবার পরেরটা দেখো, আমরা টিভি দেখতে চাই, এটাকে ইংরেজিতে কি বলবো? আমরা টিভি দেখতে চাই। তাহলে আমরা চাই টিভি দেখতে, উই ওয়ান্ট টু ওয়াচ টিভি। কেন ওয়াচ বলতে হলো না? যেটা অনেকক্ষণ ধরে আমরা দেখি, আমরা টিভিটার দিকে তাকিয়ে চলে আসি না, টিভিটা অন করে টিভিতে কোনো প্রোগ্রাম দেখি, মাঠে গিয়ে খেলা দেখি, যেটা অনেকক্ষণ ধরে দেখি আমরা, একে ওয়াচ বলতে হয়। তাহলে দেখো, উই ওয়ান্ট টু ওয়াচ টিভি, আমরা টিভি দেখতে চাই। আমরা কি টিভি দেখতে চাই? তাহলে একে প্রশ্ন করতে গেলে অক্সিলিয়ারি ভার্ব তো শুরুতে নেই, ডু ভার্ব লাগবে, একটা ডামি ভার্ব লাগবে। তাহলে ওয়ান্ট প্রেজেন্ট টেন্স ছিল, তাহলে ডু আনবো। তাহলে দেখো, ডু উই। এবার যদি বলি আমরা কার সাথে টিভি দেখতে চাই, উইথ হুম।
বিষয়টা তোমার কাছে নতুন বলে হয়তো কখনো কখনো জটিল লাগছে। তুমি এই ভিডিওটা একাধিকবার দেখো, তোমার হাতে 7 দিন টাইম আছে, তুমি যতবার খুশি দেখো, দেখলেই দেখবে এগুলো ক্রমশ খুব ইজি লাগছে। আর এই ধরনের সেন্টেন্স তুমি বানিয়ে বানিয়ে ভাগগুলো পাল্টে পাল্টে নিজেই পারবে, তবেই তো আমার এই পরিশ্রম সফল হবে নাকি। দেখো পরেরটা, তোমার কথা বলা উচিত নয়। কি বলবো ইংরেজিতে? এখানে নয় একটা নেগেটিভ সেন্টেন্স একসঙ্গে বলেছি, তাহলে নয়টা বাদ দাও, তোমার কথা বলা উচিত, ইউ শুড স্পিক বা ইউ শুড টক। নয় অক্সিলিয়ারি ভার্বের পরে শুড অক্সিলিয়ারি ছিল, ওর পরে নট বসিয়ে দাও, তাহলে বলবো ইউ শুড নট স্পিক। তাহলে বললাম, একে যদি প্রশ্ন করি তোমার কি কথা বলা উচিত নয়, তাহলে প্রশ্নের মধ্যে যদি না থাকে আমরা ওই নটটাকে না ওই অক্সিলিয়ারিটার সাথে জুড়ে দেব, এটি সবচেয়ে সহজ উপায়। শুডন্ট, শুডন্ট এটি মানে হলো শুড নট, একসঙ্গে জুড়ে দিয়েছি। শুডন্ট, শুডন্ট ইউ স্পিক। তোমার কখন কথা বলা উচিত নয়, একই ব্যাপার, হোয়েন দিয়ে শুরু করবে, তাহলে এখানে হোয়েন বলবে, হোয়েন শুডন্ট ইউ স্পিক। এবার দেখো, দিয়া সাঁতার কাটতে পারে না, তাহলে নাটা বাদ দাও, দিয়া সাঁতার কাটতে পারে, দিয়া ক্যান সুইম। এবারে না যোগ করলে ক্যানের পরে নট বসিয়ে দেব, দিয়া ক্যান নট সুইম। তাহলে এটার ইংরাজি হবে দিয়া। এইবার দিয়া কি সাঁতার কাটতে পারে না, কি বলেছি নটটা অক্সিলিয়ারির সাথে জুড়ে রাখতে, তাহলে বলবো ক্যান নট, বা তুমি ক্যান্টও বলতে পারো, কান্ট দিয়া সুইম। দিয়া কোথায় সাঁতার কাটতে পারে না, মানে নদীতে না পুকুরে, এ কথা বলতে চাইছি। তাহলে হোয়ার দিয়ে শুরু করবো, হোয়ার কান্ট দিয়া সুইম। তাহলে এখানে বলবো হোয়ার দিয়ে হোয়ার। এইবার দেখো, আমার ইংরাজি শেখা দরকার, এইটাকে আগে ইংরাজিতে কি বলবো তুমি আমাকে কমেন্ট করে দেখাও, দেখি তুমি কতটুকু শিখেছো। এটাকে বলবো দেখো, আই নিড টু লার্ন ইংলিশ। এটাকে বলবো আই, আমার কি ইংরাজি শেখা দরকার, ওই লিস্টের অক্সিলিয়ারি ভার্বগুলো নেই, তাহলে ডু নেব, একটা প্রেজেন্ট টেন্স ছিল বলে ডু নেব, বলবো ডু আই নিড টু লার্ন ইংলিশ। এবার যদি বলি আমার কোথায় ইংরাজি শেখা দরকার, তাহলে হোয়ার দিয়ে শুরু করব। আমার কখন ইংরাজি শেখা দরকার, তাহলে হোয়েন দিয়ে শুরু করব। এইভাবে তুমি যে কোনো প্রশ্ন তৈরি করে নিতে পারবে মূল যে সেন্টেন্সটা এটা দেখে। তাহলে রবি কি হাঁটে, একে যখন তুমি ইংরাজি বলতে যাচ্ছ, এই কি মানে এই ক দিয়ে যে কথাটা বাদ দাও, প্রথমে দিলেই আসছে দেখো রবি হাঁটে। এইবার তুমি তাকে প্রশ্নে পরিণত করো, এইভাবে তুমি যে কোনো প্রশ্ন তৈরি করতে পারবে। আমি কয়েকটা ব্যতিক্রমী প্রশ্ন এবারে তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয়। যদি কে দিয়ে প্রশ্ন করা হয়, কে তোমাকে সাহায্য করেছিল, তাহলে তুমি কে কথাটাকে যদি বাদ দাও, তোমাকে সাহায্য করেছিল, মনে করো রানী তোমাকে সাহায্য করেছিল, মনে করো সেন্টেন্সটা বলেছিলাম রানী হেল্পড ইউ, অক্সিলিয়ারি ভার্ব ছিল না, এখন তাহলে ডিড দিয়ে শুরু করতে হয় না। যদি কে দিয়ে প্রশ্ন করো তখন কিন্তু ওই জোর করে ডামি অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে না। এই কে দিয়ে প্রশ্ন করলে এটি একটি স্পেশাল জিনিস, এখানে তোমাকে আর ডামি অক্সিলিয়ারি আনতে হবে না। তাহলে বলবো কে তোমাকে সাহায্য করেছিল, হু হেল্পড ইউ।
কে তোমাকে এটা দিয়েছিল? হু গেভ ইট টু ইউ? কে তোমাদের বাড়িতে এসেছিল? হু কেম টু ইউর হাউস? তাহলে এই হু দিয়ে প্রশ্ন মানে কে প্রশ্নটা একটু আলাদা, এটি নিশ্চয়ই তোমার মনে থাকবে। এবার দেখো, তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? কত এর ইংরাজি হাউ ওল্ড। সে কতগুলো ইলিশ এনেছে? তাহলে বলবো হাউ মেনি। গোনা যায় ওই জন্য হাউ মেনি, আর পরিমাণ বোঝালে হাউ মাচ। হাউ মেনি হিলসা হ্যাজ হি ব্রট? আমাকে এক গ্লাস জল দেবে? মনে করো তুমি বাড়ি ফিরে মাকে বলছো, মা একটু ভাত দেবে। তার মানে তুমি কি মাকে প্রশ্ন করছো দেবে কি দেবে না? না, তুমি কিন্তু অনুরোধ করছো, তুমি বলতে চাইছো আমাকে ভাত দাও। অনেক সময় এই প্রশ্নগুলো দিয়ে অনুরোধ করা হয়। একে তুমি ইংরেজি বলতেই পারো যে উইল ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার? এইভাবে বলতেও পারি, কিন্তু প্রয়োজন নেই এখানে প্রশ্ন করার। একে খুব বুদ্ধি করে স্মার্টলি তুমি বলতে পারো, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। আসলে অনেক সময় আমরা প্রশ্ন করি কিন্তু আসলে অনুরোধ করছি। তুমি বন্ধুকে বলছো আমাকে কিছু টাকা দিবি, মানে বলতে চাইছো প্লিজ গিভ মি সাম মানি, আমাকে কিছু টাকা দে। এই অনুরোধটা আমরা কখনো কখনো প্রশ্নের আকারেও করে থাকি। এই জন্য এই ক্ষেত্রে অনুরোধের প্রশ্নগুলো তুমি অ্যাভয়েডও করতে পারো। সামনের এক সপ্তাহ প্রত্যেক দিন 1 থেকে 2 ঘন্টা তুমি যদি প্র্যাকটিস করে যাও, নিজে নিজে মনে মনে বিভিন্ন প্রশ্ন তৈরি করবে আর প্র্যাকটিস করবে। যদি তুমি এটা করতে পারো তাহলে 1 সপ্তাহের মধ্যে তুমি প্রশ্নে এক্সপার্ট হয়ে যাবে। কিভাবে আদেশ, অনুরোধ, নিষেধ, উপদেশ ইত্যাদি দিতে হয়। তারপরে আমরা শিখব কিভাবে আশীর্বাদ করতে হয়, প্রার্থনা বা উইশ করতে হয়, যেমন গুড মর্নিং, হ্যাপি বার্থডে, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ইত্যাদি কথাগুলো কিভাবে বলতে হবে। তারপরে শিখব এই ক্যান, কুড, উড, শুড, মাস্ট, ইউজ টু এইগুলো কখন ব্যবহার করতে হয়। তারপরে আমরা প্যাসিভ ভয়েস খুব প্রয়োজনীয়, যেমন গ্লাসটা ভেঙে গেছে, বাড়িটা তৈরি হচ্ছে, ওদের গাছগুলো কাটা পড়েছে, এই সমস্ত কথাগুলো কিভাবে ইংরেজিতে বলতে হবে শিখবো। এখানে বসো, সিট হিয়ার, এদিকে এসো, কাম দিস ওয়ে, এই সেন্টেন্সগুলোকে আমরা গ্রামারের ভাষায় ইম্পারেটিভ সেন্টেন্স বলি। এই সেন্টেন্সগুলো তখনই বলা যায় যাকে বলছি সে যখন সামনে থাকে। এই জন্য এই সেন্টেন্সে কাকে বলছি মানে সাবজেক্ট বলতে হয় না, সব ক্ষেত্রেই সাবজেক্ট হলো সামনে যে আছে, মানে তুমি বা তোমরা। এটাকে আসলে বলতে হয় তুমি এখানে বসো, ইউ সিট হিয়ার। এই ইউ কথাটা এখানে উজ্জ্ব থাকবে, এই ইউটা কোনো ক্ষেত্রেই বলতে হবে না। এই কারণে দেখো এই সেন্টেন্সগুলোর কোনোটাতেই সাবজেক্ট নেই, সরাসরি ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে দেখো এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্টের যে প্যাটার্নটা, এটা কিন্তু সব সেন্টেন্সে লাগে না, এখানে লাগবে না। সাবজেক্ট বাদ দিলে তাহলে দেখো ভার্ব দিয়ে সরাসরি সেন্টেন্সগুলো শুরু করতে হবে। আর যদি অনুরোধ করি তখন এই প্লিজ বা কাইন্ডলি বলে শুরু করব। তাহলে সেন্টেন্সগুলো কিভাবে তৈরি হয়েছে একবার দেখে নিই। দেখো এখানে বসো, তাহলে বসো এটি হলো ভার্ব, এটা আগে বলতে হবে সিট হিয়ার। এদিকে এসো, তাহলে এসো এই ইংরেজিটা আগে বলতে হবে কাম দিস ওয়ে। দরজাটা বন্ধ করো, তাহলে বন্ধ করো এর ইংরেজি হলো শাট দ্য ডোর। দয়া করে আমাকে সাহায্য করো, অনুরোধ করছি, প্লিজ হেল্প মি। কোনো সম্মানীয় ব্যক্তিকে অনুরোধ করলে তখন এই প্লিজ কথাটার বদলে এই কাইন্ডলি কথাটা আমরা ব্যবহার করে থাকি, তুমিও সেই বুঝে ব্যবহার করবে। তাহলে দেখো এই আদেশ দেওয়া, উপদেশ দেওয়া, অনুরোধ করা,
এগুলো কিন্তু খুব একটা কঠিন নয়। তাহলে দেখো এই যে বললাম, যাকে বলছি মানে সব ক্ষেত্রেই সাবজেক্ট হলো ইউ, যেটা বলতে হয় না। কিন্তু অনেকের মাঝে যদি কোনো একজনকে ডেকে নিয়ে বলি রিতম দরজাটা খোলো, তখন এইভাবে বলবো রিতম ওপেন দ্য, বাজার থেকে একটা মাছ কিনে আনো, অথবা বাজার থেকে একটা মাছ কিনে আনবে। তাহলে আমি অনেকবার বলেছি বাংলায় ক্রিয়াপদটা মানে এই ভার্বটা সবার শেষে থাকবে। কিনে আনা মানেই কেনা, বাই আ ফিশ ফ্রম দ্য মার্কেট। এটাকেই যদি অনুরোধ করে বলি প্লিজ বাজার থেকে একটা মাছ কিনে এনে দাও, দেখো কিনে এনে দাও যতই বলি না কেন আসলে কেনার কথা বলছি। এই একাধিক ভার্ব থাকলেই বা তুমি মূল কথাটাকে গুরুত্ব দাও। প্লিজ বাই আ ফিশ ফ্রম দ্য মার্কেট, এক্ষুনি একবার বাজারে যাও। গো টু মার্কেট রাইট নাও, রাইট নাও মানে এক্ষুনি। তাহলে দেখো এই অর্ডার দেওয়াগুলো বড্ড সহজ, ভার্ব দিয়ে শুরু করে বাকিটা বললেই হচ্ছে। কখনো কখনো আমরা বাংলায় যখন বলি একাধিক ক্রিয়াপদ বলি, আসলে একটা ক্রিয়াপদ ইংরাজিতে বললেই চলে। যেমন দেখো আমাকে একটা চিঠি লিখে দাও, এই লিখে দাও মানেই লেখো, আমার জন্য একটা চিঠি লেখো। রাইট আ লেটার ফর মি, এটা অনুরোধ করে বললেই বলবো প্লিজ রাইট আ লেটার ফর মি। চেয়ারটা নিয়ে এসো, ব্রিং দ্য চেয়ার, আমাকে একটু হেল্প করো, প্লিজ হেল্প মি আ লিটল। আবার দেখো আমরা অনেক সময় প্রশ্ন করে আদেশ দিই। বাবা ছেলেকে বলছে কিরে স্কুলে যাবি না, তার মানেই তাকে স্কুলে যেতে বলছে, গো টু স্কুল। এটাকে ইংরেজিতে তুমি প্রশ্নের আকারেও বলতে পারো, ওন্ট ইউ গো টু স্কুল। আসলে আমরা যখন কথা বলি প্রশ্ন করছি না নির্দেশ দিচ্ছি এত ভেবে তো বলি না, কথাগুলো পর পর মাথায় আসে, ঠিক যে উদ্দেশ্যে বলতে চাইছি সেটা বলতে পারলেই হলো, তোমাকে অত গ্রামার নিয়ে ভাবতে হবে না। আমরা দেখবে অনেক সময় বাংলায় অনেক অপ্রয়োজনীয় কথা বলে থাকি। যেমন দেখো এই সেন্টেন্সটা, কিরে স্কুলে যাবি না নাকি, এই যে নাকি কথাটা বললাম ইংরেজিতে কি এটা বলতেই হবে? ওন্ট ইউ গো টু স্কুল, গো টু স্কুল একই তো কথা। তাহলে এই রকম অপ্রয়োজনীয় শব্দগুলো অথবা দুটো তিনটে ভার্ব তুমি বাংলায় ভেবে নিয়েছো, তুমি যে কোনো একটা বললেই যদি কাজ মিটে যায় তুমি সেটাই করবে। আসল কথা বাক্যটাকে যতটা তুমি সরল করে ভাববে তত সুন্দর ইংরেজি বলতে পারবে। এইবার দেখো আমরা কিভাবে নিষেধ করি। নিষেধ করার সময় দেখো ঠান্ডা জল খেও না, ডু নট ড্রিঙ্ক কোল্ড ওয়াটার। এই ডু নটকে তুমি একসাথে ডোন্ট বলতে পারো। রোদ্দুরে দৌড়াদৌড়ি করো না, তাহলে ওই যে বলেছি সাবজেক্ট লাগবে না। ডু নট রান ইন দা সান, দরজায় হেলান দিয়ে দাঁড়িও না। ডু নট লিন, লিন মানে হেলান দেওয়া, ডু নট লিন অন দা ডোর, রাস্তায় তাড়াহুড়ো করো না। ডু নট রাশ অন দা রোড, বড়দের কথা শুনে চলবে। ওবে ইওর এল্ডার্স, জাঙ্ক ফুড বেশি খেও না। ডু নট ইট জাঙ্ক ফুড টু মাচ। আবার আমরা অনেক সময় প্রশ্ন করেও উপদেশ দিই, কেন এখানে অপেক্ষা করছিস, মানে এখানে অপেক্ষা করার দরকার নেই বা উচিত নয়। ডু নট ওয়েট হেয়ার, প্লিজ ডু নট ওয়েট হেয়ার। আসলে আমাদের গলার টোনের উপরে নির্ভর করে কোনটা অর্ডার আর কোনটা রিকোয়েস্ট। যেমন ধরো একই কথা আমি তোমাকে বলছি দরজাটা বন্ধ করো, শাট দ্য ডোর, অর্ডার হয়ে গেল। ঠিক ওই কথাটাই বলছি দেখো পোলাইটলি, দরজাটা বন্ধ করো, প্লিজ শাট দ্য ডোর। তাহলে আমাদের টোনের উপরে নির্ভর করে ওটা অর্ডার না রিকোয়েস্ট। তুমি যেমন বুঝবে সেই রকম বলবে, তাহলেই কিন্তু তোমার বলা হবে। তাহলে বুঝতেই পারছো এই ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ অনুরোধ করাগুলো খুব একটা জটিল কিছু নয়, বড্ড সহজ। এই প্রসঙ্গে আমরা এই মডাল অক্সিলিয়ারি ভার্বগুলো সম্পর্কে একটু আলোচনা করে নিই। ক্যান সামর্থ্য ক্ষমতা বা দক্ষতা অর্থে বোঝানো হয়। আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। আমি ছবি আঁকতে পারি, আই ক্যান ড্র আ পিকচার। তুমি মোটরসাইকেল চালাতে পারো, ইউ ক্যান রাইড আ বাইক। কিন্তু মেয়ে কথাটা এই সম্ভাবনা অর্থে বলতে হয়। আমার দিদি আজকে আমাদের বাড়িতে আসতে পারে, মাই এল্ডার সিস্টার মে কাম টু আওয়ার হাউস টুডে। আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেন টুডে। আবার দেখো অনুমতি নেওয়ার জন্য মে বলি,
তুমি নিশ্চয়ই স্কুলে পড়ার সময় এইরকম কথা বলেছো, ম্যাম আর স্যার মে আই গো টু টয়লেট। বন্ধুর পেনটা ইউজ করতে চাও, তুমি বলছো মে আই ইউজ ইউর পেন। কিন্তু অনুমতি দেওয়ার সময় আর মে দিয়ে বলা হয় না, তখন কিন্তু ক্যান দিয়ে। তুমি তোমার বসকে বলছো স্যার মে আই গো টু টয়লেট, তিনি তখন বলবেন ইয়েস ইউ ক্যান, মে নয়। এবার দেখো, শুড মানে উচিত অর্থে, জোরে চিৎকার করা উচিত নয়। ইউ শুড নট শাউট। উড কথাটা দেখো অতীতকালের অভ্যাস বোঝাতে আমরা ব্যবহার করি। আমি সকালে মাঠে যেতাম, আই উড গো টু দ্য প্লেগ্রাউন্ড ইন দ্য মর্নিং। কিন্তু দেখো অতীতের নিয়মিত অভ্যাস, যেটা রোজ করতাম এমন বোঝালে তখন আবার ইউজড টু বলতে হয়। তাহলে এখানে উড মানে অভ্যাস ঠিকই, কিন্তু সেটা প্রত্যেক দিনের নিয়মিত নয়। যদি বোঝায় আমি প্রত্যেক দিন যেতাম, তখন বলতে হবে আই ইউজ টু গো টু দ্য প্লেগ্রাউন্ড এভরি মর্নিং। আবার দেখো এই উড দিয়ে অতীতকালে বলা ভবিষ্যতের কথাগুলো বলতে হয়। আমার বাবা বলেছিল যে সে সামনের মাসে কলকাতায় যাবে, অতীতকালে বলেছিল ভবিষ্যতের কথা। মাই ফাদার টোল্ড মি দ্যাট হি উড গো টু কলকাতা নেক্সট মান্থ। মাস্ট কথাটা কিভাবে ব্যবহার করি? অবশ্যই, তোমার অবশ্যই আমাদের বাড়িতে আসা উচিত, ইউ মাস্ট কাম টু আওয়ার হাউস। তোমার অবশ্যই কাজটা করা উচিত, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, এইভাবে বলবে। কুড মানে পারতাম, অতীতকালে কিছু একটা পারতাম। আমি খুব জোরে দৌড়তে পারতাম, আই কুড রান ভেরি ফাস্ট। আবার বলছি দেখো, তুই বিয়ে বাড়িতে যেতে পারতিস, ইউ কুড অ্যাটেন্ড দ্য ম্যারেজ সেরিমনি। তুই সিনেমাটা দেখতে পারতিস, ইউ কুড ওয়াচ দ্য মুভি। তাহলে বুঝতেই পারছো এই মডাল অক্সিলিয়ারি ভার্বগুলো ইউজ করা এমন কোনো কঠিন ব্যাপার নয়। তোমার কোনো অংশ বুঝতে অসুবিধে হলে তুমি সেই অংশটা একাধিকবার দেখবে, নিশ্চিন্তেই তুমি বুঝতে পারবে। এইবার আমরা শিখব কিভাবে আমরা আশীর্বাদ করি, কাউকে উইশ করি। ঈশ্বর তোমার মঙ্গল করুন, মে গড ব্লেস ইউ। তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং। তুমি সুখী হও, মে ইউ বি হ্যাপি। অনেক সময় আমরা আবার এই মে কথাটা ছাড়াও বলে থাকি। যেমন দেখো, কেউ অসুস্থ, তাকে বলছি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, গেট ওয়েল সুন। আর কমন কিছু রয়েছে যেমন গুড মর্নিং, গুড ইভিনিং। কারো জন্মদিনে তাকে উইশ করি হ্যাপি বার্থডে। কেউ কোনো সাকসেস পেলে, সাফল্য পেলে তাকে আমরা বলি কনগ্রাচুলেশনস। বিদায়কালে কাউকে বলছি ভালো থাকবেন, টেক কেয়ার। এই কথাগুলো দিয়েও কিন্তু আমরা প্রার্থনা করি বা উইশ করে থাকি। এইবার আমরা শিখব এক্সক্লেমেশন, মানে আচমকা শোনা কোনো কথাতে আমরা কিভাবে রিয়াক্ট করি। বাড়িটা কি সুন্দর, হোয়াট আ বিউটিফুল হাউস। ফুলটা কি দারুণ, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার। হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ। এই দুভাবে আমরা বলে থাকি, হোয়াট দিয়েও বলি আর হাউ দিয়েও বলি। আসলে দুটো প্রায় একই, তোমার যেটা বলতে সুবিধে হবে তুমি সেটাই বলবে। সাপটা কি বড়, ওয়াও হোয়াট আ বিগ স্নেক, হাউ বিগ দ্য স্নেক ইজ। এভাবেও তুমি বলতে পারো। দেখেছিস লোকটা কত লম্বা, লুক হাউ টল দ্য ম্যান ইজ। এইবার আমরা গ্রামারের ভাষায় আমি বলছি প্যাসিভ ভয়েস। আসলে এই ধরনের কথা আমরা প্রচুর বলে থাকি, মা বিরিয়ানি রান্না করছে। তাহলে দেখো যে সাবজেক্ট ভার্ব অবজেক্টের যে আইডিয়াটা তোমরা জানো, মাই মাদার ইজ কুকিং বিরিয়ানি। এই টেন্সের যে 12টা প্যাটার্ন তোমাকে আমি শিখিয়েছিলাম, নিশ্চয়ই তোমার মনে পড়ছে। সেই নিয়ম অনুযায়ী তুমি এটাকে বলতে পারো। কিন্তু অনেক সময় আমরা করি কি জানো, কাজটা কে করেছে সেটা বলি না, অথবা বলার প্রয়োজন হয় না। আমরা বাড়িতে বলি না এমন, আমাদের বাড়িতে জানিস আজ মাংস রান্না হচ্ছে। কে আসলে কাজটা করেছে আমরা যদি বলতে না চাই, তখন তাহলে সাবজেক্ট কে হবে না, অবজেক্টটা সাবজেক্ট হবে। এখানে দেখো
আমার মা কি রান্না করছে, না বিরিয়ানি রান্না করছে। তাহলে এটি কিন্তু অ্যাকচুয়ালি অবজেক্ট ছিল। এখন যে কাজটা করছে তার কথা যদি আমি বলতে না চাই, সাবজেক্টের জায়গাটা তো খালি থাকবে না, ওই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। একেই আমরা ভয়েস চেঞ্জ বলি, প্যাসিভ ভয়েস বলি। এই অবজেক্টটাকে শুরুতে বসিয়ে বললে সেন্টেন্সটা একটুখানি পাল্টাই, দেখো কঠিন মোটেও নয়। আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে। কে রান্না করছে? আমার মা বা অন্য কেউ? বলছি না, কিন্তু বলার প্রয়োজন হচ্ছে না। কিভাবে বলবো? অবজেক্টটাকে সাবজেক্টে বসাতে হবে। তাহলে বিরিয়ানি ইজ বিং কুকড, এই যে কুকিং বলেছিলাম তার বদলে বলতে হলো বিং কুকড ইন আওয়ার হাউস। আমাদের নতুন বাড়ি তৈরি হচ্ছে। আওয়ার নিউ হাউস ইজ বিং বিল্ট। কে তৈরি করছে তাদের কথা বলছি না। আর যদি সেটা বলতে চাই, আমরা একটা নতুন বাড়ি তৈরি করছি, উই আর বিল্ডিং আ নিউ হাউস, এইভাবে বলবো। আমার ভাই একটা চিঠি লিখছে। নিশ্চয়ই জানো তোমরা কিভাবে বলতে হবে। তুমি যদি বলতে পেরে থাকো তাহলে ভিডিওটা থামিয়ে কমেন্ট করে দেখাও। এটাকে যদি প্যাসিভ ভয়েসে বলি, একটা চিঠি লেখা চলছে, আ লেটার ইজ বিং রিটেন। আবার একটা সিচুয়েশন মনে করো, তুমি ঘুড়ি ওড়াচ্ছ, তোমার বন্ধু তোমাকে জিজ্ঞাসা করলো কি করছিস, তুমি বলছো আমি ঘুড়ি ওড়াচ্ছি না বলে এই ঘুড়ি ওড়ানো চলছে। তখন তাহলে বুঝতেই পারছো এই প্যাসিভ ভয়েসে বলতে হবে দ্য কাইট ইজ বিং ফ্লোন। আবার দেখো, ওরা আম গাছটা কেটে ফেলেছে, তাহলে এখানে কারা কেটেছে সেটা বলেছি, তাহলে খুব ইজি, দে হ্যাভ কাট অর ফেল্ড দ্য ম্যাঙ্গো ট্রি। এবার কারা কেটেছে যদি না বলে বলি, ওদের আম গাছটা কাটা হয়েছে মানেই কাটা পড়েছে, মানেই হলো কাটা গেছে। ওদের আম গাছটা কাটা পড়েছে, কে কেটেছে বলার প্রয়োজন নেই। তাহলে সাবজেক্টের জায়গায় এখন আম গাছ এসে গেল। দেয়ার ম্যাঙ্গো ট্রি হ্যাজ বিন ফেল্ড, দেয়ার ম্যাঙ্গো ট্রি হ্যাজ বিন কাট। তোমাদের বাড়িতে একটা নতুন রেফ্রিজারেটর কেনা হয়েছে, তাহলে কে কিনেছে? তোমরা। দেখো বাক্যটার মধ্যে বলা নেই, তাহলে কি বলবো? আ নিউ রেফ্রিজারেটর হ্যাজ বিন বট ইন ইউর হাউস। এইরকম হাজারো কথা আমরা প্রতিদিন বলে থাকি। দেখো, আমার মানি ব্যাগটা চুরি হয়ে গেছে, কে চুরি করেছে বলছি না, মাই মানি ব্যাগ, মাই পার্স হ্যাজ বিন স্টোলেন। চোরটা ধরা পড়েছে বলি না আমরা এরকম কথা, বলো কে ধরেছে? পুলিশ বা পাবলিক। হ্যাজ বিন কট, আবার পাস্ট টেন্সেও বলতে পারি, চোরটা ধরা পড়েছিল, দ্য থিপ ওয়াজ কট। এইভাবে আমরা এই প্যাসিভ ভয়েস ব্যবহার করি। তুমি নিশ্চয়ই আজকের পর থেকে এই ধরনের কথাগুলো খুব সহজেই বলতে পারবে। তোমরা যদি আমার কথা মতো প্রত্যেক দিন প্র্যাকটিস করতে থাকো, আর আমি যে ভার্ব এবং সেন্টেন্সের লিস্ট দিয়েছিলাম প্রথম ক্লাসে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা এখনো যারা সেটা পড়োনি অবশ্যই প্রথম ক্লাসটা দেখে ওটা পড়ে নেবে। খুব দ্রুত তোমরা ইংরেজি বলতে পারবে। কোনো স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই, কোনো টাকা পয়সা খরচ করার প্রয়োজন পড়বে না, ইচ্ছে শক্তিটাই আসল। এবার এসো, এতদিন ধরে এতক্ষণ ধরে আমরা যা শিখলাম একটুখানি প্র্যাকটিস করে দেখি। আমি তোমাকে এখন বলতে চলেছি আজকে সকাল থেকে আমি কি কি করেছি। আই woke up from bed at 6 o'clock in the morning. Then I brushed my teeth, washed my hands and face, and took a cup of tea. After that, I was reading the newspaper. At that time, my friend came and told me to go to his house. So I went with him. After 1 hour, I returned home and got ready for my school. At 10:30, I reached my school. I performed my daily activities. Since today is Monday, it is a full working day. So I returned home at 6 o'clock in the evening. Then I ate some tiffin and went to market to buy some vegetables for the next day. Don't you want to speak English like me? Definitely you do. If you practice regularly, you can speak like me.
English is the easiest language. That is why it has become the international language, the global language. যখন বাবা বাড়ি ফিরেছিল তখন আমি টিভি দেখছিলাম। এই যে বাংলা বাক্যটি দেখতে পাচ্ছ, একটি খুব সুন্দর বাংলা বাক্য, কিন্তু একে যদি আমরা হুবহু ইংরেজিতে ট্রান্সলেট করি, when my father returned home then I was watching TV, এই বাক্যটি কিন্তু ভুল হয়ে গেল, এটি ঠিক নয়। অথচ বাংলাটা কিন্তু ঠিক ছিল। কোথায় তফাৎ হলো না, বাংলায় একটা বাক্যে যখন এবং তখন বলা যায়, কিন্তু ইংরেজিতে একবার when বললে আর দেন বলার প্রয়োজন নেই। জুড়ে জুড়ে যখন আমরা বড় বাক্য তৈরি করব, ইংরেজিতে করার সময় কিছু নিয়ম মেনে চলতে হবে। আগের 3টে ক্লাসে আমি তোমাকে শিখিয়েছি কিভাবে বিভিন্ন ধরনের ছোট ছোট বাক্য তৈরি করতে হয়। আজকের ক্লাসে আমরা শিখতে চলেছি জুড়ে জুড়ে বড় বাক্য বলার সময় কি কি নিয়ম একটু মনে রাখতে হবে, তা না হলে ইংরেজিটা শুনতে খারাপ এবং ভুল হয়ে যাবে। জুড়ে তো নাই দেব, কিন্তু কি দিয়ে জুড়ে দেব? জুড়ে দেওয়ার জন্য আমরা কখনো এন্ড, কখনো বাট, কখনো বিকজ, কখনো হোয়েন, কখনো দ্যাট ইত্যাদি অনেক রকম লিঙ্কার ব্যবহার করি। আমরা কি করি, একই ধরনের কথা বললে তখন এন্ড দিয়ে বলি। দেখো, আমি স্নান করেছি এবং ভাত খেয়েছি। আর কিন্তু মানে বাট কখন বলি, যখন কাজগুলো আলাদা হয়ে যায়। আমি স্কুলে যাচ্ছি কিন্তু তুমি স্কুলে যাচ্ছ না। তাহলে দেখো, এই যে কন্ট্রাস্ট, এই যে বিপরীত ধর্মী কাজ বোঝালে, আই অ্যাম গোয়িং টু স্কুল বাট ইউ আর নট গোয়িং টু স্কুল, এই ক্ষেত্রে আমরা বাট ব্যবহার করি। কিন্তু মজার ব্যাপার হলো, আমরা বাংলায় এই এবং আর কিন্তু কথাগুলো প্রায় সময় বলি না, ওর বদলে বলি আর। আমি পড়ছি আর আমার ভাই খেলছে। এখন এই আর কথাটাকে ইংরেজিতে কি বলবো? এন্ড বলবো না বাট বলবো? আমি ওই আগেই বললাম, যেটা করার কথা ছিল সেটা করছে না, অন্য কিছু একটা করছে। এই বিপরীত ধর্মিতা বোঝালে তখনই বাট বলতে হবে। এইবার দেখো, আমি পড়ছি আর আমার ভাই খেলছে, এটা যদি সচরাচর এমনই ঘটে, আমি পড়ি আর আমার ভাই ছোট, সে খেলে, তখন এন্ড দিয়ে বলবো আই অ্যাম রিডিং অ্যান্ড মাই ব্রাদার ইজ প্লেইং। কিন্তু যদি এমন হয়ে থাকে, আমি যখন পড়ছি আমার ভাইয়ের তখন খেলার কথা নয়, তারও পড়ার কথা, কিন্তু সে খেলছে, তাহলে যেটা করার কথা সেটা করছে না, তখনই এই কন্ট্রাস্ট তৈরি হয়। তখন এখানে বাট বসাতে হবে। তাহলে এন্ড বসবে না বাট বসবে সেটা সম্পূর্ণ সিচুয়েশনের উপর নির্ভর করে। যেটা ইউজুয়ালি হওয়ার কথা সেটা যদি হয়ে থাকে তাহলে এন্ড, যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না তখন বাট বলবো। নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পেরেছো। তাহলে আরেকটা প্র্যাকটিস করে দেখো, আমার চা পছন্দ কিন্তু তোমার পছন্দ কফি। এখানে দেখো কিন্তু কথাটা বলে দেওয়া হয়েছে, তাহলে বাট বলবো। আর যদি শুধু দুজনের মাত্র পছন্দের কথাটা কাউকে বলা হচ্ছে, মনে করো আমরা দুজন, আমি আর আমার বন্ধু কোনো অফিসে গেছি, কেউ জানতে চেয়েছে আমরা কি নেব, আমি বলেছি আমি চা নেব, আমার বন্ধু বলেছে আমি কফি নেব। তাহলে এখানে বিপরীত ধর্মিতা নয়, এখানে বোঝাচ্ছে কি না, আমরা একটা সাধারণ ইনফরমেশন দিচ্ছি, আমি চা নেব ও কফি নেবে। দ্য ম্যান ইজ রিচ বাট হি ইজ আনহ্যাপি। তাহলে আমাদের সাধারণ ধারণা হলো ধনীরা সাধারণত সুখী, কিন্তু অনেক ধন সম্পত্তি থাকা সত্ত্বেও সে দুঃখী। এই কারণে এখানে বাট এসেছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো এন্ড আর বাট কখন বলতে হবে। এইবার এন্ড এর বদলে কিন্তু একাধিক কথা বলা যায়, ঠিক বাটের বদলেও বলা যায়। এটা এবার শিখিয়েছো। এন্ড এর বদলে অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো, এই কথাগুলো বলা যায়। রোশন অ্যান্ড রিয়া কেম হিয়ার, এই জায়গায় তুমি এন্ড এর বদলে বলতেই পারো রোশন অ্যাজ ওয়েল অ্যাজ রিয়া কেম হিয়ার। আই স রিমি অ্যান্ড কেয়া ইন দ্য শপ, এখানেও তাই, তুমি এন্ড এর বদলে বলতেই পারো
আই স রিমি অ্যাজ ওয়েল অ্যাজ কেয়া ইন দ্য শপ। আবার দেখো নট অনলি বাট অলসো কখন বলি? হি ইজ আ পোয়েট অ্যান্ড আ ড্রামাটিস্ট। মনে করো রবীন্দ্রনাথ টেগর ওয়াজ আ পোয়েট অ্যান্ড আ ড্রামাটিস্ট। উনি কবি এবং একজন নাট্যকার। এই সেন্টেন্সটাকে সুন্দর করে বলতে গেলে তুমি এই অ্যান্ড কথাটা না ব্যবহার করে তুমি যদি নট অনলি বাট অলসো বলো, তাহলে বলবে দেখো হি ইজ নট অনলি আ পোয়েট বাট অলসো আ ড্রামাটিস্ট। উনি শুধুমাত্র কবিই নন, একজন নাট্যকারও বটে। পরেরটা দেখো, ইউ আর আ স্টুডেন্ট অ্যান্ড আ ক্রিকেটার। তোমার সম্পর্কেই দুটো কথা বলেছি, তুমি একাধারে স্টুডেন্ট এবং একজন ক্রিকেটার। একে যদি নট অনলি বাট অলসো দিয়ে বলি, সেন্টেন্সটা কি বলতে হবে তুমি যদি বুঝতে পেরে থাকো, ভিডিওটা থামিয়ে দিয়ে কমেন্ট করে আমাকে দেখাও। তুমি অ্যাক্টিভ না হলে ইংরাজি শিখতে কিন্তু দেরি হবে। তুমি আমার সাথে যেমন বলবে তেমন প্রয়োজনে লিখে লিখেও দেখাবে। দেখো একে যদি বলি তাহলে বলবো ইউ আর নট অনলি, এখানে জুড়ে দেব নট অনলি আ স্টুডেন্ট, এই অ্যান্ড বাদ গেল, এর বদলে বলবো বাট অলসো আ ক্রিকেটার। এইভাবেই এই সেন্টেন্সগুলোকে সুন্দর করে বলা যায়। এবার দেখব বাটের বদলে কি ব্যবহার করতে পারি। বলেছিলাম কি বিপরীত ধর্মী কথা থাকলে তবেই বাট বলবে। এই বাটের বদলে ইয়েট, ইয়েট কথাটাকে বাংলায় বলে তবুও, স্টিল মানে তথাপি, ওই একই কথা। আর সেন্টেন্সটাকে ঘুরিয়ে দো বা হলদো দিয়েও বলা যায়। দেখো আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম, বাট আই অ্যাটেন্ডেড দ্য মিটিং, কিন্তু আমি মিটিংটা অ্যাটেন্ড করেছিলাম, করার কথা ছিল না, অসুস্থ। এর বদলে তুমি বাটের বদলে ইয়েট বলো, তাও চলবে। আই ওয়াজ ইল ইয়েট আই অ্যাটেন্ডেড দ্য মিটিং, তবু আমি মিটিংটা অ্যাটেন্ড করেছিলাম, এর বদলে আবার স্টিল বলো। আই ওয়াজ ইল স্টিল আই অ্যাটেন্ডেড দ্য মিটিং। তোমার যেটা প্রথম মাথায় আসবে তুমি সেটাই বলবে, অল আর কারেক্ট। এই সেন্টেন্সটাকে যদি ঘুরিয়ে বলি, তুমি সুন্দর করে বলতে চাইলে বলতে পারো দো আই ওয়াজ ইল, যদিও আমি অসুস্থ ছিলাম, আই অ্যাটেন্ডেড দ্য মিটিং, আমি তবুও মিটিংটা অ্যাটেন্ড করেছিলাম। দেখো ওই প্রথম সেন্টেন্সে বলেছিলাম যখন তখন বাংলায় বলা যায়, ইংরেজিতে এরকম বলাটা ঠিক নয়, এখানেও তাই। যদিও বললে আর তবুও বলবে না, বাংলায় বলছি যদিও আমি অসুস্থ ছিলাম তবুও আমি মিটিংটা অ্যাটেন্ড করেছিলাম। তাহলে এখানে দো বলেছি, এখানে কিন্তু আর তুমি ইয়েট বা বাট বা স্টিল এই কথাগুলো বলবে না, এগুলো বলা চলবে না। নিশ্চয়ই আমার কথাটা ধরতে পেরেছো। এইভাবে সাধারণ কথাকে অনেক সুন্দর করে ইংরেজিতে বলা যায়। অর দিয়ে যখন আমরা কোনো কথা বলি, এই অর কথাটার মানে কিন্তু অথবা নয়, অর কথাটার মানে হলো না হলে, সেটা না করলে। রান ফাস্ট অর ইউ উইল মিস দ্য ট্রেন, জোরে দৌড়াও না হলে তুমি ট্রেনটা মিস করবে। দেখো অর কথাটা বলছি এখানে, তার বাংলায় কিন্তু আসছে সেটা না হলে। আবার দেখো আইদার অর বা ইদার অর, রাহুল অর রোশনি উইল গো দেয়ার, হয় রাহুল নয় রোশনি, কেউ একজন ওখানে যাবে। এটাকে সুন্দর করে বলতে গেলে তুমি এই শুরুতে একটা এই ইদার বসিয়ে দাও, আইদার রাহুল অর রোশনি উইল গো দেয়ার। সেন্টেন্সটা শুনতে খুব ভালো লাগবে। আবার যদি বলি দুজনের মধ্যে কেউই যাবে না, তখন কি করতে হবে? নট যোগ করতে হবে। এই অরের সঙ্গেও নট যোগ করব, এর সাথেও নট যোগ করব, করলেই একটা করে এন বসে যাবে। একেই আমরা বলি নিদার নর। তখন বলবো নিদার রাহুল নর রোশনি উইল গো দেয়ার। এইভাবে এইগুলোকে আমরা ব্যবহার করি। তুমিও একটু মনে রাখবে, এটা বললেই নর বলতে হবে, তখন আর অর বলা চলবে না। আবার একটা সেন্টেন্স বলছি দেখো, আমি চাও খাবো না কফিও খাবো না, আই উইল টেক নাইদার টি নর কফি। এইবার দেখো
এই যে সেন্টেন্সটা বলছিলাম, জোরে দৌড়াও না হলে তুমি ট্রেনটা মিস করে যাবে, তার মানেই তো যদি তুমি জোরে না দৌড়াও তাহলে ট্রেনটা মিস করে যাবে, একই তো কথা। তাহলে দেখো এই সেন্টেন্সটাকে ইফ দিয়েও বলা যায়। এখানে সেন্টেন্সগুলোর ভালো মন্দ বলে কিছু হয় না, তুমি যেভাবে পারবে, যেটা প্রথম মাথায় আসবে সেভাবে বলবে, চেষ্টা করবে বাংলায় ভেবে না বলতে, সরাসরি ইংরাজিতে বলতে। যদি ইফ দিয়ে বলি তাহলে বলবো ইফ ইউ ডু নট রান ফাস্ট। কেন এই ডু নট কথাটা এলো বলতো? এই যে অর কথাটার মধ্যে একটা না ছিল, না হলে, ওই জন্য ইফ ইউ ডু নট রান ফাস্ট, পরের অংশটা আর কিছু বদলাবে না, ইউ উইল মিস দ্য ট্রেন। আবার দেখো ইফ আর নট মানেই হলো আনলেস, এটা আরো একটি সুন্দর কথা, এভাবেও বলতে পারো আনলেস ইউ রান ফাস্ট, বলে বাকি অংশটা বলবে ইউ উইল মিস দ্য ট্রেন। আবার বলছি দেখো, ভালো করে ভিডিওটা দেখো না হলে তুমি ইংরেজি বলতে পারবে না। ওয়াচ দিস ভিডিও কেয়ারফুলি অর ইউ ওয়ন্ট বি এবল টু স্পিক ইংলিশ। এটাকে ইফ বা আনলেস দিয়ে বললে কি বলতে হবে তুমি মিলিয়ে মিলিয়ে কই কমেন্ট করে লিখে দেখাও। ইফ ইউ ডু নট ওয়াচ দিস ভিডিও কেয়ারফুলি ইউ ওয়ন্ট বি এবল টু স্পিক ইংলিশ। আনলেস দিয়ে বললে ওই ডুটার বলতে হবে না, আনলেস ইউ ওয়াচ দিস ভিডিও কেয়ারফুলি ইউ ওয়ন্ট বি এবল টু স্পিক ইংলিশ। এইভাবে দেখো এই সহজ সহজ কথাগুলোকে সুন্দর করেও ইংরেজিতে বলা যায়। তুমি এগুলো বারবার দেখলেই তুমিও পারবে। যখন আমরা কোনো কিছুর কারণ বলতে যাই তখন সচরাচর আমরা বিকজ দিয়ে বলি। আই ওয়াজ অ্যাবসেন্ট, আমি অনুপস্থিত ছিলাম, আমি যেতে পারিনি, বিকজ আই ওয়াজ ইল, কারণ আমি অসুস্থ ছিলাম। এই বিকজের বদলে তুমি অ্যাজ বা সিন্স বলতে পারো, তাহলে বলতে হবে আই ওয়াজ অ্যাবসেন্ট অ্যাজ আই ওয়াজ ইল, সিন্স আই ওয়াজ ইল। আমরা সাধারণত অ্যাজ বা সিন্স বললে এই কথাটাকে শুরুতেই বলি, অ্যাজ আই ওয়াজ ইল আই ওয়াজ অ্যাবসেন্ট। তুমি আগে পরে বলবে, এতে কোনো অসুবিধা নেই, তুমি যেটা পছন্দ বলতে পারো। দেখো আসলে এখানে দুটো কথা আছে, আমি অনুপস্থিত ছিলাম আর আমি অসুস্থ ছিলাম। তুমি এটাকে বলো আই ওয়াজ অ্যাবসেন্ট সিন্স বা অ্যাজ আই ওয়াজ ইল, মিটে গেল। আবার দেখো তুমি সো বলতে পারো, বাংলায় তো আমরা এরকম বলি, আমি অসুস্থ ছিলাম তাই আমি যেতে পারিনি, আই ওয়াজ ইল সো আই ওয়াজ অ্যাবসেন্ট। আবার সেন্টেন্সটাকে ছোট করেও বলা যায়, আই ওয়াজ অ্যাবসেন্ট ফর মাই ইলনেস। তাহলে একই সেন্টেন্সকে ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকম ভাবেই বলা যায়। তোমার যখন যেটা মাথায় আসবে, যেটা বলতে সহজ মনে হবে, তুমি সেভাবেই বলা অভ্যাস করবে। এত গ্রামাটিক্যাল ব্যাপার নিয়ে তোমার ভাবতে হবে না, কথা বলা, ফ্লুয়েন্টলি বলাটাই আসল কথা। এইবার দেখো আরো একটা খুব সুন্দর নিয়ম আছে, তোমাকে আমি বলছি। ইফ দিয়ে কথা বলার ক্ষেত্রে আবার একটা ব্যতিক্রমী ব্যাপার আছে। ইফ কথাটার মানে যদি, এটা যদি শর্ত বোঝায় তখন আমরা কন্ডিশনাল সেন্টেন্সের একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তোমাকে একটুখানি মনে রাখতে হবে। যদি তুমি কাজটা সময় মতো শেষ করতে পারো তুমি প্রমোশন পাবে। এটাকেই আমি ইংরেজিতে লিখেছি, দেখো, ইফ ইউ ক্যান ফিনিশ দিস টাস্ক ইন টাইম ইউ উইল গেট আ প্রমোশন। এই সেন্টেন্সটি কিন্তু ঠিক হয়, অথচ হুবহু এই বাংলাটাকেই ইংরেজি করেছিলাম। এই যে কন্ডিশনাল সেন্টেন্স শর্ত বোঝালে, ইফ দিয়ে যেখানে বলছো এখানে এই ক্যান, কুড, মে, মাইট মানে এই মডেল অক্সিলিয়ারি ভার্বগুলো বলা চলে না, শুধুমাত্র শ্যাল উইল বলা যায়। আমি তোমাদের বলবো এইখানে এগুলো অ্যাভয়েড করতে।
তাহলে কারেক্ট কি হবে? ইফ ইউ ফিনিশ দিস টাস্ক ইন টাইম ইউ উইল গেট আ প্রমোশন। অন্য অংশটাই দেখো এই মডেল অক্সিলিয়ারি ভার্বগুলো বলা চলবে, কিন্তু ইফ এর সাথে শর্ত বোঝালে ওটি অ্যাভয়েড করাই ভালো। ইফ আই হ্যাড আ ল্যাপটপ, আমার যদি একটা ল্যাপটপ থাকতো, আই কুড ফিনিশ দিস প্রজেক্ট ইয়েস্টারডে, গতকালই আমি প্রজেক্টটা শেষ করে ফেলতাম। এখানে কুড বলেছি, এটা কিন্তু এই ইফ যে পার্টটা সেটার মধ্যে পড়লো না, তাই কোনো অসুবিধা হলো না। এবার দেখো, জুড়ে দেওয়ার জন্য কমন কিছু কথা আমি ব্যবহার করছি, এগুলো নিশ্চয়ই তোমরা জানো। দিস ইজ তপন হু ইজ আওয়ার নিউ সুপারভাইজার। এখানে হু মানে যিনি, মানে তপন। I bought a car yesterday which I wish to give you as a gift, which মানে যেটি। I don't know why he left the job, আমি জানি না সে কেন চাকরিটা থেকে কুইট করেছিল, সে কেন চাকরিটা ছেড়ে দিয়েছিল। I will visit বীর সিং where বিদ্যাসাগর was born, যেখানে বিদ্যাসাগর জন্মেছিলেন, যেখানে মানে ওই বীর সিং এর কথা বলা হচ্ছে। I will tell you, আমি তোমাকে বলবো, হাউ টু মেক মানি, হাউ টু আর্ন মানি, কিভাবে রোজগার করতে হয়। হাউ টু সুইম, কিভাবে সাঁতার কাটতে হয়। হাউ টু ড্রাইভ আ কার, কিভাবে গাড়ি চালাতে হয়। দেখো, বাংলায় বলার সময় আমরা এই কিভাবে কথাটা বলি না। আমি তোমাকে গাড়ি চালাতে শেখাবো, আই উইল টিচ ইউ হাউ টু ড্রাইভ আ কার। আমি তোমাকে সাঁতার কাটা শেখাবো, আই উইল টিচ ইউ হাউ টু সুইম। এইভাবে কথাগুলো আমরা বলে থাকি। এর চেয়েও আরো ইন্টারেস্টিং একটা কথা হলো, যখন আমরা হোয়েন দিয়ে বলবো, এই হোয়েন দিয়ে বলার সময় একটা মজার ব্যাপার ঘটে। সাধারণত একটা পার্ট কন্টিনিউয়াস হয়ে যায়। যখন আমার বাবা বাড়ি ফিরলো, আমি তখন আঁকছিলাম, কারণ কোনো একটা মুহূর্তের কথা বলা হয় তাই। সেজাল ওয়াজ কুকিং, সেজাল রান্না করছিল। হোয়েন হার হাজব্যান্ড অ্যারাইভড, যখন তার স্বামী, তার হাজব্যান্ড ফিরল। তাহলে কোন অংশটা আগে বলতে হবে, কোন অংশটা পরে বলতে হবে, এই নিয়ে বাঁধা ধরা কোনো নিয়ম নেই। শুধু এটুকু মনে রাখবে, হোয়েন দিয়ে বলার সময় সাধারণত আমরা একটা পার্ট কন্টিনিউয়াস করে দিই। দ্যাট দিয়ে সেন্টেন্স জুড়ে বলার একটা ম্যাজিক আছে। দ্যাট দিয়ে বললে দেখো, আই টোল্ড ইউ দ্যাট আই অ্যাম ইল, আমি তোমাকে বলেছিলাম যে আমি অসুস্থ। তুমি এই কথাটাকে এইভাবে বলতে পারবে না। তার কারণ হলো, এই প্রথম অংশটা খেয়াল করো, এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, পরের অংশটাকে আর তুমি প্রেজেন্ট বা ফিউচার করতে পারবে না, ওকেও পাস্ট টেন্স করতে হবে। তাহলে এটা কারেক্ট করতে গেলে আই ওয়াজ বলতে হবে। আবার যদি এই অংশটা পাস্টে থাকে, এই অংশটা তখন কি টেন্স হবে, এটা নির্ভর করছে এই কথাটা বলা হয়েছিল কখন তার উপরে। এই অংশটা তোমাকে একটু ভালো করে বুঝে নিতে হবে। মনে করো, তুমি গত সপ্তাহে চিড়িয়াখানায় গেছিলে, আর তুমি আমাকে এই কথাটা বলেছিলে গতকাল। তাহলে ইউ টোল্ড মি দ্যাট, তুমি গতকাল আমাকে বলেছিলে। তাহলে চিড়িয়াখানা গেছিলে কখন, না তারও আগের সপ্তাহে। তাহলে তুমি বলেছো গতকাল, আর কাজটা করেছো তারও আগে, মানে আরো পাস্ট টেন্সে। এটা হয়ে গেল পাস্ট টেন্সেরও পাস্ট টেন্স। এইটাকেই আমরা বলি পাস্ট পারফেক্ট টেন্স। ওই জন্য এই অংশটা তোমাকে ইউ হ্যাড গান বলতে হবে। তোমরা নিশ্চয়ই ছোটবেলায় পড়েছো, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। ওই যে ডাক্তার এসেছিল, রোগীটা তারও আগে মারা গেছে, মানে অতীতকালে ঘটেছে, তারও অতীতের কথা বলছি। এই অংশগুলো কিন্তু এইভাবে বলতে হবে। বলবে তাহলে, ইউ টোল্ড মি দ্যাট ইউ হ্যাড গন টু দ্য জু লাস্ট উইক। এই জটিল গ্রামার এড়িয়ে যাওয়া যায়। করবে কি, তুমি এটাকে দুটো ভাগে ভাগ করে বলবে। ইউ ওয়েন্ট টু দ্য জু লাস্ট উইক, ইউ টোল্ড মি দ্যাট ইয়েস্টারডে। তাহলে দুটো পার্ট করে দাও, তাহলে জুড়বে না।
আমরা গ্রামার যদি টেনে না আনি গ্রামার কিন্তু আসে না। তোমার যখনই কোনো ধরনের সেন্টেন্স বলতে অসুবিধা হবে তুমি প্রথমেই সেন্টেন্সটা জুড়বে না, তুমি ভাগ ভাগ করে বলবে, তাহলে দেখবে ওই গ্রামাটিক্যাল নিয়মগুলো অটোমেটিক দূর হয়ে যাবে। এই সহজ ট্রিকটা মনে রাখতে পারলে তুমি সহজেই ইংরাজি বলতে পারবে। এবার দেখো, সো দ্যাট, যাতে করে মানে যাতে, আই হ্যাভ বট আ বাইক, আমি একটা বাইক কিনেছি, সো দ্যাট আই ক্যান রিচ মাই অফিস ইন টাইম, যাতে আমি ঠিক সময়ে আমার অফিসে পৌঁছতে পারি। তাহলে যাতে এটা বোঝানোর জন্য কিন্তু আমরা এই সো দ্যাট ব্যবহার করি। আই গেভ ইউ আ পেন, আমি তোমাকে একটা পেন দিয়েছিলাম, সো দ্যাট ইউ কুড ফিনিশ ইউর রাইটিং, ইউ কুড ফিনিশ ইউর লেটার, যাতে তুমি চিঠি লেখাটা শেষ করতে পারো। এইভাবে আমরা সো দ্যাট কথাটারও খুব ব্যবহার করে থাকি। ইংরাজিকে সুন্দর করে বলার জন্য আমি পরের সপ্তাহে আরেকটা ক্লাস দেব যে কিভাবে ইডিয়াম আর ফ্রেজ ব্যবহার করতে হয়। তিনি অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন, হি ডায়েড বাই অ্যান অ্যাক্সিডেন্ট, এটা না বলে হিজ লাইফ ওয়াজ কাট শর্ট বাই অ্যান অ্যাক্সিডেন্ট বললে আবার সেন্টেন্সটা শুনতে ভালো লাগে। দ্য কনস্ট্রাকশন অফ আওয়ার হাউস ইজ গোয়িং অন ইন ফুল সুইং, আমাদের বাড়ি তৈরির কাজটা জোর কদমে চলছে। এটাকে অন্যভাবে বলতে গেলে এমন বলা যেত, দ্য কনস্ট্রাকশন অফ আওয়ার হাউস ইজ গোয়িং অন র্যাপিডলি, দ্রুত গতিতে। আবার যদি বলি সব জিনিসপত্রেরই দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, দ্য প্রাইস অফ এভরিথিং ইজ ইনক্রিজিং র্যাপিডলি। তার বদলে আমরা যদি একটা ইডিয়াম ব্যবহার করি, দ্য প্রাইস অফ এভরিথিং ইজ ইনক্রিজিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস, মানেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাহলে এই যে কিভাবে ইডিয়াম ব্যবহার করলে সেন্টেন্সগুলো সুন্দর হয়, এটা আমি পরের সপ্তাহে অন্য একটা ক্লাসে তোমাদের শেখাবো। আশা করছি তোমরা সবাই এনজয় করেছো। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দেবে, বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে পরের ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।